শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, তাই না? লেখাপড়া করছো মনোযোগ দিয়ে। পরীক্ষা কিন্তু গুটি গুটি পায়ে কি এগিয়ে আসছে, তো কাজেই সময় নষ্ট করা যাবে না, পড়াশোনার মধ্যে থাকতে হবে, পড়াশোনার সাথে থাকতে হবে, ঠিক আছে? তো আমরা আজকের এই শুক্রবারের এই বিশেষ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শুরুতে যেটি করব যে সন্ধি, এটা নিয়ে তোমাদের যদি বিশেষ কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেগুলোর প্রশ্ন উত্তর মূলত দিব, আর আমার যদি কিছু বলার থাকে তাহলে সেই কথাগুলিও বলবো, ঠিক আছে? আচ্ছা, সবাই সালাম দিয়েছো আমাকে, ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম নিলাম। সাউন্ড কনসার্ন করে দেবেন কি স্যার? হ্যাঁ, নিস্তেজ। আচ্ছা, নিস্তেজ আবু সাইদ, আবু সাইদ নিস্তেজ, নি বিসর্গযোগ তেজ, নি বিসর্গযোগ কি তেজ, আর দুস্থ দু বিসর্গযোগ কি স্থ। নিস্তেজ নি বিসর্গযোগ তেজ। আবু সাইদ, তুমি দুটো প্রশ্ন করেছো। নিস্তেজ নি বিসর্গযোগ তেজ আর দুস্থ দু বিসর্গযোগ শৈথ। পৃথ্বীশ রাকিবুল ইসলাম। আচ্ছা, পৃথ্বীশ আমরা করেছিলাম দীর্ঘইকারটাকে ভেঙে, মাঝের দীর্ঘইকারটাকে ভেঙে পৃথ্বী যোগ কি ইশ, পৃথ্বী যোগ ইশ, ঠিক আছে? দীর্ঘই দীর্ঘ, পৃথ্বী দীর্ঘইকার, ইশ দীর্ঘইকার। জাহিদ হাসান, বিসর্গ থাকলে বিসর্গ শুনতে হবে। হ্যাঁ বাবা, কোন শব্দকে ভেঙে যদি আমরা বিসর্গ পাই, কোন শব্দকে ভেঙে যদি কি বিসর্গ পাই তাহলে সেটি বিসর্গ সন্ধি হবে, ঠিক আছে? অর্থাৎ যেই শব্দগুলো আমরা ভেঙে বিসর্গ পাচ্ছি সেটি বিসর্গ সন্ধি হবে। আবু তালেব মোহাম্মদ তারেক, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। হরিশচন্দ্র ব্যঞ্জন নাকি বিসর্গ সন্ধি? আচ্ছা, হরিশচন্দ্র, হরিশচন্দ্র অবশ্যই বিসর্গ সন্ধি। আচ্ছা, হরিশ, এখন এখানে হরিশচন্দ্র এর সন্ধি বিচ্ছেদটা দেখবেন, তাই না? হরিশচন্দ্রের বিসর্গ যদি আসে, বিসর্গ যেটি আসবে, আসলে তো আমরা প্রথম ক্লাসে বলেছি যে বিসর্গটা ব্যঞ্জনেরই কি একটা অংশ। বিসর্গটা ব্যঞ্জনের একটা অংশ হলেও যদি বিসর্গ আসে থাকে শব্দের, তাহলে সেটাকে আমরা আলাদা করে বিসর্গ সন্ধি বলবো। অত শব্দ নাই, কিন্তু যদি আমরা কি করি ভাঙতে গিয়ে বিসর্গ পাই, যে শব্দটাকে আমরা ভাঙতে গিয়ে কি করবো বিসর্গ পাবো, সেটি বিসর্গ সন্ধি হয়ে যাবে, আমরা ধরে নেব, ঠিক আছে? স্যার এক্সাম কয়টা থেকে? ভাই আপনারা কি দেখেন না, গ্রুপটা দেখেন না? হ্যাঁ, সাবরিনা রহমান, গ্রুপ আপনি নিয়মিত ক্লাস করতে হবে, যদিও লাইভ ক্লাস না করতে পারেন পরে গ্রুপে দেখবেন। আর আমি তো যে গতকালই পরীক্ষার পোস্ট দিয়েছি যে পরীক্ষা 6টায় হবে, তারপরে প্রশ্ন করেন তো কেমনে করেন বলেন? আচ্ছা, নিস্তেজ দুস্তর, নিস্তেজ নিযুক্তেজ দুস্তর দুযোগ না, দুস্তর তো যাচ্ছে সাইড, দুস্তর তাহলে দু বিসর্গ যোগ কি স্তর, এটা তো শয়তার নিয়মে যাচ্ছে। দুস্তর যদি আমরা করি তাহলে দুস্তর তো কি এই যে দু বিসর্গ যোগ দইটা শয়তায় থাকলে বিসর্গ বলবে শয়তায় হবে। হ্যাঁ, তবে এইটাকে যদি বলো নিস্তেজ তাহলে এটা বিসর্গটা শোটা বাদ যাচ্ছে, নিস্তেজটা নি বিসর্গ যোগ তেজ মানে শোটা বাদ গেল, কিন্তু এইখানে দুস্তর দুযোগ কি স্তর, তর না তো, ধরো এটা তো আমাদের নিয়মেই আছে। এইটা একটু বিশেষ যদি মনে করে যে দন্ত শোটা বাদ গেল। রনি ভাস্বরের সন্ধি বিচ্ছেদ, ভয়কার শয়বয়ের অভাস্বর, ভাই এটি ভাস যোগ বর, এটি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। রনি
প্রশ্ন করেছেন রাশিদুল ইসলাম রনি, ভাস্বরের সন্ধি বিচ্ছেদ কি স্যার? যদি সন্ধি বিচ্ছেদ দেয় তাহলে বলবেন ভাস যোগ বর। আসলে এটি সন্ধি সাধিত শব্দ নয়। ভাস্বর শব্দটি মূলত কি ভাস্বর, তারপরে হচ্ছে কি নশ্বর, বুঝতে পারলেন? ভাস্বর, নশ্বর, স্থাবর এগুলি বর প্রত্যয়, বর প্রত্যয় সাধিত শব্দ। কিন্তু প্রত্যয় সন্ধি চেহারাগত মিল থাকার জন্য কেউ কেউ কোন কোন প্রশ্ন এরকম হতে পারে। তো যদি ভাঙতে বলে তাহলে বলে দিবেন ভাস যোগ বর, সন্ধিও বলে দিবেন ভাস যোগ কি বর, কিন্তু এটি আসলে প্রত্যয় সাধিত শব্দ। আচ্ছা আমি সবার নিব। আচ্ছা এখন এই যে নবরা, আচ্ছা নবযোগ উড়া, এখন আপনারা যদি নিপাতনের সিদ্ধগুলি কি পড়েছেন? আচ্ছা একটু আপনি নিপাতনের সিদ্ধগুলি আলাদা করে পড়তে হবে। নিপাতনের সিদ্ধ কোন নিয়মে হলো স্যার? ভালো করে শুনেন, কথাটা ভালো করে শুনেন আমার কাছ থেকে। নিপাতনের সিদ্ধ সন্ধির কোন উদাহরণ যদি বলেন স্যার কোন নিয়মে হলো, তাহলে এটা কি কোনো উত্তর দেওয়া যাবে? যদি কোনো উত্তর দেওয়া যায় তাহলে কি সেটি নিপাতনের সিদ্ধ হবে? তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যে শব্দগুলি 9-10 এর বইটা আমি বলেছি, বিশেষ করে 9-10 এর বোর্ড ব্যাকরণটাকে আমি একটু বেশি ফলো করতে বলেছি, তা আপনারা দয়া করে কি করবেন, ওইখানে যেগুলো বলা আছে নিপাতনের সিদ্ধ বা বিশেষ, তো সেইগুলি কেন হলো স্যার, নিপাতনের সিদ্ধ যদি কেন হলো স্যার এই ব্যাখ্যা আমি দিতেই পারি, বা কেউ যদি ব্যাখ্যা দিতেই পারে কেন হলো, তাহলে সেটির নাম নিপাতনের সিদ্ধ থাকবে না। নিপাতনের সিদ্ধ মানে হলো যারা কোনো নিয়মকে মানে নাই, মানে না। তো ভাস্বরের উত্তর দিলাম আমরা স্যার 505 যোগ 100। জি আচ্ছা, তাহলে আমি আপনাদের তাহলে আমার কথাগুলোকে বলে শেষ করি, না হলে আপনাদের প্রশ্ন শেষ হবে না। আচ্ছা থেমে যান, আপনারা থেমে যান, প্রশ্ন আবার নিব, আমি কথা শেষ করি। তাহলে প্লিজ প্রশ্ন করা যেই পর্যন্ত করেছেন থাক, আমি দেখছি, আমি আগে আমার কথা বলে শেষ করি, তারপরে প্রশ্ন নিচ্ছি। জি প্রশ্ন থেমে যাচ্ছে, আমি এগুলো দেখলাম, আমি নিয়ে যাচ্ছি এখানে 500 500। ওকে, আপনারা আপাতত প্রশ্ন করিয়েন না, অনেক প্রশ্ন জমে গেছে, আমি একটু দেখে নেই তারপর আবার বলবো। আচ্ছা সঠিক, আচ্ছা সন্ধি কি হবে? দুর্যোগ কোন নিয়মে? দুর্যোগ রেফের নিয়মে। সাইমন হোসেন দুর্যোগ, আচ্ছা দুর্যোগ যদিও কি, দুর্যোগ যদিও অন্তস্থ জয় রেফ আছে, আমরা কতদিন বলেছিলাম অন্তস্থ জয় রেফের জন্য আলাদা নিয়ম, কিন্তু এই শব্দটি দুর্যোগ আমরা জয় রেফের নিয়মে না, কিসের নিয়মে? রেফের নিয়মে করবেন। দুর্যোগ শব্দটি যদিও জয় রেফের নিয়মে আসার কথা মনে হচ্ছে, ঠিকই বলেছেন আপনি, কিন্তু এটাকে শুধু কি সিম্পল রেফের নিয়মে ধরবেন। এই শব্দটাকে আপনি জয় রেফের নিয়মে নেবেন না, তাহলে কি হবে? রেফটার সামনে চলে আসবে দু বিসর্গ যোগ কি যোগ, জয় রেফ এই নিয়মে আসার কথা ছিল, কিন্তু এটা আসবে না, শুধু রেফের নিয়মে আসবে। ঠিক আছে, রাসেল অস্ত্রোপচার ভাই ওকারের নিয়ম করেন, মিলে যাবে। রাসেলের জন্য বলছি, তৌহিদুর রহমান রাসেল, আপনাকে একটা ওকারের নিয়ম দিয়েছি, ওকার ইজ ইকুয়াল টু রসৌ, নিজে নিজে ভাঙেন, ভেঙে দেখেন হয়ে গেছে। হরিযোগ চন্দ্র, আচ্ছা জি নিপাতনের সিদ্ধ যদি হয়, জি আমি বলেছি। আচ্ছা 500 কিভাবে? আচ্ছা 500 আমরা এর আগেও পেয়েছি ভাই, আমি 500 নিয়েছি। রনি আবার 500 প্রশ্ন করেছেন। আচ্ছা নিপাতনের সিদ্ধ বলে দিতেন, যে বলে দিব, মাস্টার্স পড়া বাদ দিয়ে আপনার ক্লাস করছি, ধন্যবাদ ইলিয়াস হোসেন। নিপাতনের সিদ্ধ উদাহরণগুলি দিতে চেয়েছিলেন, যে দিব। দুযোগ থ আছে, আচ্ছা দুযোগ থ আছে, দুযোগ থ থাকলে দেখবো আমি 90 বইটা, কিন্তু মূলত স্থটাই হওয়ার কথা। তারপরে যেহেতু বললেন দুযোগ থ, আচ্ছা দেখছি আমি। খুব ভালো করেছেন ভাই, আচ্ছা ঠিক আছে। রহমান জিয়া সর্বৈব, হ্যাঁ গোলাম মুস্তফা সর্বযোগ এব, গোলাম মুস্তফা সর্বৈব, তাহলে ওইকার থাকলে শেষে মুক্ত ব্যঞ্জন থাকলে এ হবে। কলম শব্দটিতে ধ্বনি 5টি বলেন স্যার। ধ্বনি 5টি তো নাই ভাই। মহিউদ্দিন রনি, কলম শব্দে 5টি ধ্বনি কই পাইছেন, কিভাবে বুঝাবো আপনাকে?
পাঁচটি না থাকলে পাঁচটি আমি কেমনে বোঝাবো? কলম শব্দে পাঁচটি ধ্বনি আছে, এটা আপনি পেয়েছেন কই? আমি বোঝাবো আপনাকে, না থাকলে আমি কেমনে বোঝাবো? হ্যাঁ, বসেন বসেন, বসে যান। হ্যাঁ, থ্যাংক ইউ সাবির সাহেব। আচ্ছা, কলম। কলম শব্দের ধ্বনি আসলে পাঁচটা ধ্বনি না। হ্যাঁ, অ ধরে ধরে ঠিক আছে। সামিয়া তাসনিম আপনার উত্তর দিয়ে দিয়েছেন। ক যোগ অ যোগ ল যোগ অ যোগ ম, ঠিক আছে, শত যোগ এক। উত্তর শেষ। আমি টপিকে যাব। আবু দাউদ বাংলাদেশ বইটি হাতে পেয়েছি, ধন্যবাদ। উত্থাপন। আজকের টপিক কি স্যার? আজকের টপিক সমাস। আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক সমাস। আমি এক্ষুনি যাব। আজকে অত্যন্ত জরুরি টপিক সমাস পড়ব আমরা। জি, তো থ্যাংক ইউ। কমেন্ট আর দেখেন না স্যার, আপনি পড়া শুরু করেন প্লিজ স্টার্ট। জি হ্যাঁ, এখনই শুরু করো। ওকে, থ্যাংক ইউ। আমি আমার মতো একটু কথা বলে শুরু করবো আপনাদের। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা দেখেন, আপনাদের একটি কথা আমি সন্ধি যখন প্রথম ক্লাসটি নিই তখন একটি কথা বারবার বলেছিলাম যে দেখেন, আমরা কিন্তু সন্ধির নিয়ম পড়ছি, আইন পড়ছি, রুলস, আইন, যে হ্যাঁ এরকম থাকলে এরকম হবে, এরকম থাকলে এরকম হবে। কিন্তু এটাও বলেছি যে আসলে কিছু কিছু শব্দ আছে যারা ওই রকমই, কিন্তু তাদের জন্য ওই আইনটি প্রয়োগ করা যায় না। মনে আছে তো? অর্থাৎ আমি গতকালের ক্লাসটা শেষ করেছি, যেখানে সেখান থেকে একটু বলি। দেখেন, আমি একটা শব্দ দিয়েছিলাম ভাস্কর। নিশ্চয় আপনাদের মনে আছে, দন্ত স্বরের সাথে ক থাকলে বিসর্গ, ভা প্লাস কি কর, ঠিক আছে। আমরা যখন বলেছিলাম নিষ্কর, তখন বলেছিলাম যে নি বিসর্গ যোগ কর। কিন্তু ভাস্করের জায়গায় যদি আমরা কি করি, তস্কর দিই, তস্কর। আপনাদের বুঝতে চেষ্টা করতে হবে আমার কথাটা, আমার মেসেজটা বুঝতে চেষ্টা করতে হবে, না হলে তো প্রশ্ন সারা জীবনই থাকবে। এই প্রশ্ন সারা জীবন কোনোদিন কি আপনার সমাধান হবে না। তাহলে ভাস্কর আমরা বলেছি দন্ত স্বরের সাথে যদি ক থাকে, চ থাকে, তাই না, পক্ষ থেকে তাহলে বিসর্গ হয়, তাহলে ভা ছটা বিসর্গ হলো প্লাস কর। কিন্তু তস্কর একই রকম কাহিনী, দন্ত স্বরের সাথে ক আছে, তাহলে এটি হওয়া উচিত ছিল। আমি বলেছি গতদিন, হওয়া উচিত ছিল, উচিত থাকলে তো হবে না। সবার জন্য একই আইন সবার উপরে প্রয়োগ করে, কারো কারো উপর আইনটা প্রয়োগ করা কি যাবে না ভাই, ঠিক আছে। অর্থাৎ তস্কর কে এটি, অর্থাৎ আমাদের নিয়মের মতোই চেহারা, আশয়ের সাথে ক আছে, কিন্তু এটি ওই পদ্ধতি এর উপর প্রয়োগ করা যাবে না, বুঝলেন। মদ খাওয়া একটা অপরাধ, আইন না, মদ খেলে কিন্তু আপনার কি জেল হবে, 2 বছর 3 বছরের কিন্তু জেল সাজা। মদ একটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু সরকার সারা দেশে মদের দোকান দিয়ে রেখেছে, আপনারা কি সেটা জানেন? কি সারা দেশে মদের দোকান আছে না, বার আছে না বাংলাদেশে? এটা সরকার জানে না? জানে না, শুধু জানে না, সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে তারপর এই দোকানগুলি খোলা হয়। তাহলে সরকার যেখানে নিষেধ মদ খাওয়া অপরাধ, সেখানে কেন সরকার আবার লাইসেন্স দিচ্ছে মদ বিক্রির জন্য? জি, কেন দিয়েছে জানেন? একজন ফরেনার আসবে, আমেরিকান, যে রাশিয়ান এসছে, রাশিয়ান বাইরে আসছে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কাজ করার জন্য। মদ না খেলে তোর মাথা ঠিক থাকবে না, তো চুল্লিতে ফুটা করে দেশ চলে যাবে, ঠিক আছে। এই জন্য ঈশ্বর দিতে কি বার দেওয়া হয়েছে, কেন? যাতে বেটারা কাজ করবে, টাকা দিয়ে মদ কিনে খাবে, দেশের টাকা দেশে কি থেকে যাবে। তাহলে ও যখন মদ খাবে, তখন এটি আমাদের দেশের আইন অনুযায়ী অপরাধ কি নয়, অপরাধ তো নয়ই। ও যদি মদের দোকান কোনটি, পুলিশকে জিজ্ঞেস করে যে ভাই হোয়ার ইজ মদের দোকান, তাহলে পুলিশ কি করবে, ওকে দেখাই দিবে যে ভাই এদিক দিয়ে যান, ডানে যান, ওখানে মদের দোকান। আপনি গিয়ে জিজ্ঞেস করলেন যে ভাই হোয়ার ইজ মদের দোকান, তো বলছে বেটা উঠ গাড়িতে, তোকে মদের দোকানে নিয়ে যাচ্ছি। এবার নিয়ে গিয়ে হাজতে নিয়ে গিয়ে পাশের উপর ডান্ডা দিবে। আপনি যদি প্রশ্ন করেন দেশ আমার, আমি খাইতে পাবো না, আর আরেকজন এসে খাবে, আপনার জন্য যে আইন প্রযোজ্য, ওনার জন্য সে আইন প্রযোজ্য নয়। আইন কিন্তু সবার জন্য সমান হওয়ার কথা। সংবিধান বলেছে আইন সবার জন্য সমান। আমি প্রথম দিন যে কথাটা বলেছি সেই কথাটা দিয়ে শেষ করছি। অর্থাৎ একই রকম দেখতে মনে হচ্ছে, কিন্তু এটা তো বিসর্জন কর হয়নি, কি হয়েছে,
ততযোগ কর। তেমন তো হওয়ার কথা ছিল না, কিন্তু কেন এমন হলো? ওই যে ওইখানে উত্তর, দ্যাট ইজ খুশখুশ, ওর ইচ্ছা হয়েছে তাই। স্যার কেন স্যার এরকম হলো? স্যার আপনি যে বললেন দন্ত শেষে করলে বিসর্গ হবে স্যার, আপনি এখানে খণ্ডতা দিচ্ছেন স্যার, আপনি বলেন কি আর করেন কি? যা বলি তাও ঠিক, আর কারো কারো ক্ষেত্রে ওটি ঠিক না। তাহলে কাদের কাদের উপর ঠিক নাই, আপনাকে কি করতে হবে ভাই? সেই শব্দগুলি, সেই স্পেশাল জিনিসগুলোকে মেমোরিতে নিতে হবে। কেন হলো স্যার এই ব্যাখ্যা? আবার বলছে যদি ওই ব্যাখ্যা দেওয়া যেত তাহলে তো আর বিশেষ বা নিপাত নিষিদ্ধ হইতো না। এই কথাটা না বুঝলে আপনিও বিপদে পড়বেন আর আমাকে বিপদে ফেলবেন, ঠিক আছে? এরকম আমি বলেছিলাম যে আমি কিছু শব্দের তালিকা দিব, যদিও বললাম যে 9 থেকে গোল বা অন্যান্য অনেক বই দেওয়া আছে, তো আমি একটু লিখছে দেখেন। নিপাতনে সিদ্ধ লেখেন, নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ সন্ধি, যারা কোনো নিয়ম মানে না। আমরা অলরেডি লিখেছি তস্কর, শব্দটি হলো পরস্পর, শব্দটি হচ্ছে বনস্পতি, শব্দটি হলো বুষ্পদ, শব্দটি হচ্ছে বৃহস্পতি। তস্কর, পরস্পর, বনস্পতি, বুষ্পদ, বৃহস্পতি। মার্তণ্ড, শুদ্ধোদন, অন্যান্য, গবাক্ষ। নিপাত নিষিদ্ধ, এগুলোকে আমরা কি বলছি? নিপাত নিষিদ্ধ। দেখেন কেন নিপাত নিষিদ্ধ? দেখেন গোষ্পদ মূর্ধন্যের সময় আছে, আমরা কিন্তু নিষ্পাপ বলেছিলাম, নিষ্পাপ, তাই না? নিষ্পাপ, তাহলে যে মূর্ধন্যের সাথে বিসর্গ হবে, মূর্ধন্যের সাথে বিসর্গ হবে। নিষ্প্রাণ, দুষ্প্রাপ্য, দুষ্কর, মূর্ধন্যের সাথে প যুক্ত থাকলে বিসর্গ হবে, কিন্তু এই ক্ষেত্রে হবে না, হওয়ার কথা ছিল। তো বলে তো ভাই আর এই এত কিছু টেক্সট পাঠতে হতো না, বুঝেন নাই? হয়নি। কেন হয়নি? ওই যে বললাম এ ওই আইন মানেনি। এটা বেয়াদব বা বেয়ারা বলতে পারবেন, অথবা এটা বিশেষ ভিআইপি, যা খুশি তাই বলেন, কিন্তু মোট কথা এর জন্য আইন প্রযোজ্য না। তাহলে এটা কি হচ্ছে? শুধু শুধু হয়েছে গোজব কি পদ। বৃহস্পতি কি হয়েছে? হয়েছে বৃহৎ যোগ কি পতি। বনস্পতি, তাহলে দন্ত শেষে পদ থাকলে বিসর্গের কথা, কিন্তু এটি হয়েছে বনযোগ কি পতি। পরস্পর শুধু হয়েছে পরযোগ পর। তস্কর শুধু হয়েছে তৎযোগ কি কর। মার্তণ্ড, মার্তযোগ কি অণ্ড। শুদ্ধোদন কি হয়েছে? একটু ছোট করে লিখছে দেখেন, শুদ্ধ যোগ কি উদন। অন্যান্য কি হচ্ছে? অন্য যোগ অন্য। এখন জফলা আছে এখানে, মাঝে জফলা শেষে জফলা। আপনি যদি জফলার নিয়মে ফেলেন তাহলে এটা কি জীবনে হবে? আপনি যখন প্রশ্ন করেন স্যার, আপনি বললেন মাঝে জফলা থাকলে এই হবে, রস্বইকার হবে, শেষে জফলা থাকলে অন্তস্থ হবে, তো কিছুই হয় না। তো আপনি বললেন যা, তা তো হলো না, তা তো এই ক্ষেত্রে হয়নি, এরকম একটা দুটো শব্দের ক্ষেত্রে। কিন্তু আর তো ভাই আপনাকে আমি 20-30টা শব্দ দিয়েছি যেখানে হয়। তাহলে হয়, কিন্তু দু একটা জায়গায় হয় না। তো কোন কোন জায়গায় হয় না সেটাই আপনাকে ওই শব্দগুলো আলাদা করে মেমোরাইজ করতে হবে। আপনি তো মেথডের শব্দগুলো মেমোরাইজ করবেন না, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ মেমোরাইজ করবেন না, পদ্ধতি বুঝে করবেন। আর 2, 4, 5, 10, 20টা শব্দ কি করবেন? মেমোরিতে নিতে হবে। কেন? কারণ আপনি যা ভাববেন নিয়ম, তা হবে না। তাহলে ওরা যা, আপনাকে তাই মনে রাখতে হবে। আপনি যা নিয়ম দিয়েছে, আমি যা দিয়েছি, ওইটা ওরা মানবে না। তাহলে ওরা যা, আপনাকে সেটাই কি করতে হবে? মনে রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে গবাক্ষ কি হবে? দেখেন আমরা গতদিন বয়ে আকার একটা নিয়ম করছিলাম, ব গো, লোক কিন্তু আকার থাকলে দেখেন কেন নিপাত নিষিদ্ধ হবে। শিক্ষার্থী একটু খেয়াল করেন যে বটা ওকার হয়ে গেল। একটা আপনাদের নিয়ম দিয়েছি, ব ইজ ইকুয়াল টু ওকার দিয়েছিলাম, মনে আছে? ব ইজ ইকুয়াল টু ওকার। তাহলে দেখেন গো, কিন্তু আকারটা আ হওয়ার কথা, গো কি আক্ষ এমন হওয়ার কথা। আকার যেমন আমরা গবাদি করেছিলাম, দেখেন এটা নিয়মে দিয়েছিলাম, নিয়মে বয়ের নিয়ম দেখেন ব, তাহলে আমরা দিয়েছিলাম বটা করণ গো, আর আকারটা কি হবে? আ হবে। বটা ওকার হলে বয়ের কারটা আকার থাকলে আকার হলো গোজক আদি। তাহলে গবাক্ষ গোজক আক্ষ হওয়ার কথা উচিত।
যদি হতো তাহলে তো ভাই এত কথা বলতাম না। গবাদি গোজক আদি হয়েছে, কিন্তু গবাক্ষ গোজক আক্ষ না, গবাক্ষ গোজক কি অক্ষ। তাহলে আকার গেল, আকারের বদল অ কেন হলো? আ থাকলে কি অ হবে? যেখানে কোনো কার থাকবে না সেখানে অ হবে, তাহলে আকার থাকলে তাও হবে, কিন্তু হয়নি। কেন হয়নি? দ্যাট ইজ হিজ খুশখুশ। আপনার নিয়ম মানার ও টাইম নাই বলেই তো ওটার নাম নিপাত নিষিদ্ধ। তাহলে অবশ্যই নিপাত নিষিদ্ধ যেগুলি, যেগুলো বিশেষ, যেগুলো ব্যতিক্রম, সেগুলিকে অবশ্যই কি করতে হবে? আপনাকে আলাদা করে, একটু আলাদা করে, খুব বেশি নাই, এমন সংখ্যা হাজার হাজার নাই, বুঝতে পারলেন? 5, 10, 20, 30, 50টা খুঁজে পাবেন। একটু আমি একটু কিছু লিখলাম, আপনি পড়তে গেলে দেখবেন তালিকা দেওয়া আছে। আরেকটি কথা বলে শেষ করবো শিক্ষার্থী বন্ধুরা, ভালো মন্দ যেভাবে নেন, ঠিক আছে? আচ্ছা, আমরা বলেছিলাম যে দুটি ধ্বনির মিলনে সন্ধি, মনে আছে? দুটি ধ্বনির মিলনে সন্ধি। আচ্ছা, এখন বলেন তো কসু যোগ আদা, তাহলে এই শব্দটা সন্ধি কি হবে বলেন? কসু যোগ আদা, এটা দুটো শব্দ আমি দিয়েছি, সন্ধি কি হবে? হ্যাঁ, ফারহানা রাখি দুলোক, হ্যাঁ, দীপযোগ লোক, নিপাত নিষিদ্ধ, ঠিক আছে। নিপাত নিষিদ্ধ তালিকা আর হচ্ছে কসু যোগ আদা সন্ধি কি বলেন? কসুদা না কসাদা নাকি বলেন? কসু যোগ আলু, এর সন্ধি কি? কসালু না কচ্চালু বলেন? মাছ প্লাস মাংস, এর সন্ধি কি হবে? এখানে একই শব্দ না? কসু আদা শব্দ না? কসু আলু শব্দ না? আলু প্লাস কসু সমান কি আলুসু? দোকানে গিয়ে বলেন ভাই আমাকে আলুসু দেন। আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধুরা, কসু যোগ আদা যোগ আলু সমান কি? কসাদ আলু। আচ্ছা, তাহলে আমরা যেটি বলছি, দুটো পাশাপাশি শব্দ মেলালে কিন্তু কি সন্ধি হবে না। সন্ধি কোন কোন ধ্বনির হবে ব্যাকরণ বলে দিয়েছে। কি বলেছে? যে কোনো দুটি শব্দ না, যেই দুটি পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি, পরস্পর কি সন্নিহিত, সন্নিহিত, যে কোনো দুটো ধ্বনিকে আপনি বসাবেন তাহলে সন্ধি হবে, তা হবে না। পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি। কিন্তু অনেক সময় আমরা গ্রামের সাধারণ মানুষরা তাড়াহুড়া করে কি দুটো শব্দকে এমনিতে একসাথে যুক্ত করে দিই, বুঝতে পেরেছেন? ব্যাকরণের বাইরে, ব্যাকরণিক নিয়মের বাইরে। যেমন ধরেন শব্দটি আর না, আর না, কিন্তু বলছে আন্না রে বা আন্না, 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 শব্দটি হয়ে গেছে কিন্তু কি আন্না। এখন আন্নার সন্ধি বিচ্ছেদ কি? এখন দুটো নয় নয় নাসিক্য থাকলে তো আম যোগ না হওয়ার কথা, কিন্তু আসলে আর যোগ না। এখন কেন? এটি হচ্ছে বাংলা ব্যঞ্জন, একটা বিশেষ সন্ধি আছে, যার নাম কি বাংলা ব্যঞ্জন সন্ধি। বাংলা ব্যঞ্জন সন্ধি বলে একটা সন্ধি আছে, দেখবেন বাংলা ব্যঞ্জন সন্ধি 9, 10 এর বইয়ের শুরুতেই অল্প কিছু উদাহরণ আছে বাংলা ব্যঞ্জন। বাংলা ব্যঞ্জন মানে গ্রাম বাংলার সাধারণ মানুষরা দুটি শব্দকে মুখে মুখে বলতে গিয়ে যেইভাবে যুক্ত করে দিয়েছে, এই ধরনের শব্দগুলো সন্ধিগুলো হচ্ছে বাংলা ব্যঞ্জন। নিয়মটা বলেছে আর এর পরে র এর পরে যদি ব্যঞ্জন থাকে তাহলে নটা মানে ব্যঞ্জনটা দিতে হয়। ধর না ইজিক্যাল টু কি ধর না, ধর না, ধর যোগ না ইজিক্যাল টু ধর না। নাথ যোগ জামাই সমান কি নাচ জামাই, বা কোনো কেউ লেখেছে নাতি যোগ জামাই সমান নাচ জামাই। তাহলে জয় জয় দেখেন, এগুলো হচ্ছে বাংলা ব্যঞ্জন। এইগুলো আপনি পদ্ধতি দিয়ে আসলে বিশ্লেষণ করা যাবে না, বুঝতে পেরেছেন? সন্ধি ঘটাতে হলে ভাই কি করতে হবে? কি 3 বার কবুল 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 বলতে হবে, নাহলে 7 পাক আগুনে ঘুরতে হবে, তাই না? তাহলে তো সন্ধি হবে। কিন্তু এখন আপনারা কি করেন? 3 বার কবুল বলারও টাইম নাই, 7 পাক ঘোরারও টাইম নাই,
বলছে জানি আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, এই বটগাছ সাক্ষী, এই লাইট সাক্ষী, ফ্যান সাক্ষী, তুমি শুধু আমার, বলে একসাথে চলে গেলেন, সন্ধি ঘটায় ফেললেন। এটার নাম অব্যাকরণিক সন্ধি। সন্ধি তো পথে ঘাটে পথে করতেছেন, কোন নিয়ম পদ্ধতি মেনে করছেন কি? তাহলে কি করবেন? তাহলে আমরা বলছি অব্যাকরণিক সন্ধি মানে হচ্ছে যে সাধারণ মানুষ কি করেছে, দুটি শব্দকে ইচ্ছা মতো কি যুক্ত করে দিয়েছে। আসলে যুক্ত হওয়ার কথা না। কাঁচা যোগ কলা, কাঁচা যোগ কি কলা ইজিক্যাল টু কি কাঁচ কলা। আসলে এই যে আয়ের সাথে কয়ের সন্ধি হওয়ার কথা না, আয়ের সাথে আয়ের সন্ধি হবে, আয়ের সাথে অয়ের সন্ধি হবে, অয়ের সাথে আয়ের সন্ধি হবে, কিন্তু এটা কাঁচা যোগ কলা ইজিক্যাল টু কি কাঁচ কলা। ঠিক আছে? তো এরকম করে কিছু শব্দ বাংলা ব্যঞ্জন সন্ধি হচ্ছে। বাংলা ব্যঞ্জন মানে হচ্ছে যে যেই শব্দগুলি পদ্ধতিগতভাবে সন্ধি হওয়ার কথা নয়, আলাদা আলাদা শব্দ, কিন্তু বাংলার মানুষ, সাধারণ মানুষ সেই শব্দগুলোকে, দুটি শব্দকে তাড়াহুড়া করতে গিয়ে কি করেছে, একসাথে যুক্ত করে দিয়েছে বাংলা ব্যঞ্জন। সেগুলিকে আপনি পদ্ধতিগত পদ্ধতি দিয়ে ভাঙতে গেলে বিপদ হবে। ফলে বাংলা ব্যঞ্জন সন্ধিগুলি একটু আলাদা করে কি করবেন, একটু দেখবেন, একটু চেষ্টা করবেন, একটু যেমন আছে, হ্যাঁ, আর না, আন না, আর যোগ না, ধন না, ধর যোগ না, ঠিক আছে? তারপরে ওই যে ধরেন আসবে কাঁচকলা, কাঁচা যোগ কলা, নাচ জামাই, তো জয় জয় আছে, মানে জয় জয় থেকে খণ্ডত্ব হয়, তাও হয়নি, দ হয় তাও হয়নি, নাতি যোগ জামাই, একটু বিশেষ, একটু আলাদা। সন্ধির আমি শেষ ফিনিশিং কথাটি বলি, ভালো করে শুনেন। সন্ধির আমি যে পদ্ধতিগুলো দিয়েছি, যে রুলস গুলো দিয়েছি, যে কৌশলগুলো দিয়েছি, এই কৌশলগুলি আপনি অবশ্যই কি নিয়ম, অবশ্যই নিয়ম আপনাকে মনে রাখতে হবে, পদ্ধতি বুঝে বুঝে সন্ধি বিচ্ছেদ করবেন, অবশ্যই করবেন। কিন্তু পাশাপাশি আপনাকে দুটো জিনিস, যে নিপাত নিষিদ্ধ বা ব্যতিক্রম, কোনগুলি চিনবেন কেমন, চেনার তো শব্দ থেকে উপায় নাই, তাহলে বই পুস্তক আলাদা করে দেওয়া আছে নিপাত নিষিদ্ধ। কারণ আপনারা করেন কি, শুধু সালের কোশ্চেন গুলি পড়েন, অনেকে আছেন যে জব সলিউশন বা ডাইজেস্ট ফাইলিস এগুলো ছাড়া কোনো মূল বই পড়েন না, ওইগুলোতে শুধু প্রশ্ন দেওয়া আছে একদম নিপাত নিষিদ্ধ। কেন নিপাত নিষিদ্ধ তালিকা পড়বেন, যে কোনো একটা ব্যাকরণ বই থেকে নিপাত নিষিদ্ধ স্বর, নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন, বিশেষ নিয়মে ব্যঞ্জন, আর বাংলা ব্যঞ্জন সন্ধির তালিকাটা 9, 10 এর বই থেকে পড়বেন। বাংলা ব্যঞ্জন, বাংলা ব্যঞ্জন মানে বোঝালাম যে স্বাভাবিক পদ্ধতিতে নয়, গ্রামের মানুষ দুটি শব্দকে ইচ্ছা মতো যুক্ত করেছে, এগুলো বাংলা ব্যঞ্জন, গ্রাম বাংলার মানুষ, সেগুলো পদ্ধতি দিয়ে ঠিক মতো কৌশল দিয়ে ভাঙা যাবে না। তাহলে বাংলা ব্যঞ্জন খুব বেশি না, অল্প 2-4-5টা নিয়ম আছে 9, 10 এর বই, একটু আলাদা করে দেখবেন। নিপাত নিষিদ্ধ বা বিশেষগুলোকে একটু আলাদা করে মেনে নেবেন। আর আমি যে মেথড, এগুলো তো জানতে হবে, নাহলে কেমন হবে? তাহলে মেথড প্লাস বাংলা ব্যঞ্জন সন্ধি প্লাস নিপাত নিষিদ্ধ, যদি একটু নিপাতনের বাংলা ব্যঞ্জনকে একটুখানি মেমোরাইজ নিতে পারেন, 50-100টি শব্দ, আর পদ্ধতিগুলো বুঝে নেবেন, তাহলে শেষ। ঠিক আছে? তো ধন্যবাদ। আমি দেখি বৃহস্পতি বৃহস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর, 11 জনকে সাথে নিয়ে ষোড়শ বৃহস্পতি চুরি করে, তাদের হ্যাঁ গুড, থ্যাংক ইউ। পতঞ্জলিকে হ্যাঁ গুড, এই যে মনীষা পতঞ্জলি, আরো কিছু শব্দ একজন বন্ধু খুব সুন্দর করে দিয়েছে, নিপাত নিষিদ্ধ, মনীষা, পতঞ্জলি, 11, তারপর ষোড়শ, উনি অনেক সুন্দর করে শব্দগুলো দিয়েছেন, 11, ষোড়শ, গোষ্পদ, হ্যাঁ, মনীষা লিখেছেন। আমি যেগুলো দিলাম না আগে, তস্কর, পরস্পর, বনস্পতি, বৃহস্পতি, তার সাথে এই শব্দগুলো লিখে নেন। মনীষা, পতঞ্জলি, 11, ষোড়শ, শুদ্ধোদন দিয়েছি কি, হ্যাঁ, এগুলো নিপাত নিষিদ্ধ। তাহলে আমি আগে একটা শব্দ লিখেছি, তার সাথে আমার এক বন্ধু পাঠিয়েছে মেসেঞ্জারে, জি পাঠান, লেখেন এগুলোই। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মনে হয় যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বোঝেন আমার কিছু করার নাই, আপনি যদি বুঝতে না চান, আমি বলেছি আমার কথাটা আপনাকে বুঝতে চাইতে হবে। আপনি যদি বুঝতে চান তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ সব জিনিসের কিছু কিছু এক্সেপশন আছে। এখন ওইটা কেন হলো স্যার এমন, ওই যে বললাম অনেকে বোঝেন না স্যার, কেন এরকম স্যার, যদি ব্যাখ্যা দেওয়া যেত ভাই, যদি ব্যাখ্যার
মধ্যে পড়তো তাহলে তো এটা কি বিশেষ বা ব্যতিক্রম। বিশেষ মানে নিপাত নিষিদ্ধ মানে তারা কি স্পেশাল, সেগুলোকে ব্যাখ্যা যদি চান তার ব্যাখ্যা থাকবে না, যদি ব্যাখ্যায় থাকতো তাহলে সেগুলো স্পেশাল হতো না। ক্লিয়ার? তাহলে যেগুলো আমরা ব্যাখ্যা যোগ্য ব্যাখ্যাও সেগুলো আমরা ব্যাখ্যা করেছি বলে দিয়েছি, আর ওইরকমই আছে কিন্তু তারা ব্যাখ্যাতীত অল্প কিছু বিশেষ, সেগুলো আলাদা করে মেমোরিতে নেবেন আর বাংলা ব্যঞ্জনে নেবেন। ধন্যবাদ। আমি আশা করছি যে আপনারা আমার কথা বুঝেছেন, একটু দেখবেন একটু পড়বেন ইনশাল্লাহ। তাহলে আমরা এখন সমাসে চলে যাব। তারপরে বিশেষ কোনো প্রশ্ন এক দুটো থাকলে করবেন, এই ফাঁকে খুবই বিশেষ খুবই জরুরি কোনো প্রশ্ন থাকলে করবেন, না হলে আজে বাজে প্রশ্ন করার দরকার নেই, আমরা পরের ক্লাসে চলে যাব। এটা এই দেখে একটা মাথা নেকড়া দাও কালি দিয়েছে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে আজকে শুরু করব। এটা বাইরে গেছে। হ্যাঁ, আমার শিক্ষার্থী তুষার বলছে স্যার আপনি কই পাইছেন এভাবে। আচ্ছা হ্যাঁ, এগুলো ভাই আমি গবেষণা করে বের করেছি। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি ব্যাকরণটাকে, আমি বলেছি ব্যাকরণকে একটু আপনাদের সঙ্গে সহজ করবো। যদি ওই যে বলেন যে ব্যতিক্রম বা বেয়াদব বেড়াগুলোর জন্য ঠিক পুরোপুরি সহজ করা যায় না, কারণ ওই যে বলেন যে নিয়মের ব্যতিক্রম থাকে, ব্যতিক্রমগুলি ব্যাখ্যা করা যায় না, ঝামেলা হয়। তারপরেও নিয়মগুলি ব্যাখ্যা করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, ব্যতিক্রমগুলিকে আপনি নিজ দায়িত্বে একটুখানি মাথায় নেবেন, তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। কাপড় দিয়ে মুছে নিলাম। থ্যাংক ইউ ফর দ্য ট্রিক্স। থ্যাংক ইউ স্যার, আপনি নিজের মতো করে শেখান। থ্যাংক ইউ। আমরা এবার চলে যাবো শিক্ষার্থী বন্ধুরা, সমাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতি অতি বাংলাদেশে যত রকম পরীক্ষা আছে, ঠিক আছে, অতি গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে সমাস একটি। তো শিক্ষার্থী বন্ধুরা শিরোনামটা লিখে ফেলেন, সমাস। সমাস শব্দটির বিশ্লেষণ কি? সমাস শব্দটির বিশ্লেষণ সম যোগ অস যোগ অ। লেখেন সমাস শব্দটির বিশ্লেষণ কি? সমাস শব্দটির বিশ্লেষণ সমযোগ অস যোগ অ। থ্যাংক ইউ সাবরিনা আক্তার। কথা ঠিক কিনা কন, চিল্লায় কন, কথা ঠিক কিনা? কি খাবেন? আছে কিন্তু ঢেলে দেব। ঠিক আছে ভাই, মদ তো খাইতে পাই না তাই না, বুঝেন না, আইনে নিষিদ্ধ, একটু কফি টফি চাটাই খাই গরিব মানুষ, বুঝেন নাই, এগুলাই আমাদের কাছে দামি জিনিস। থ্যাংক ইউ। সমাস শব্দটির বিশ্লেষণ কি? সমাস শব্দটির বিশ্লেষণ সমযোগ অসযোগ অ। সমযোগ কি? অসযোগ অ। সমাস কি সাধিত শব্দ? কি নিষ্পন্ন শব্দ? প্রত্যয় সাধিত। সমাস যে শব্দটি, সমাস নিজেই কিন্তু একটা শব্দ গঠনের প্রক্রিয়া, কিন্তু সমাস শব্দটি গঠিত হচ্ছে কিভাবে? প্রত্যয় যোগে। সমাস শব্দটি কিভাবে গঠিত হয়েছে? সমাস কি সাধিত শব্দ, কি নিষ্পন্ন শব্দ? তার উত্তর কি? প্রত্যয় সাধিত, প্রত্যয় নিষ্পন্ন। ঠিক আছে, সমাসের প্রকৃতি প্রত্যয় কি? সমযোগ অসযোগ অ। সমাসের প্রকৃতি প্রত্যয় সমযোগ অসযোগ অ। কিংবা সমাসের বিশ্লেষণ কি? সমযোগ অসযোগ অ। সমাস কি সাধিত, কি নিষ্পন্ন, কিভাবে গঠিত হয়েছে? প্রত্যয় যোগে। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা একাধিক পদের এক পদে পরিণতকরণ।
সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা একাধিক পদের এক পদে পরিণত করা। মুস্তাফিজুর রহমান মিজান আনানস থেকে আনারস ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন কি সাদৃশ্যগত পরিবর্তন? ভাই যত পরিবর্তন সবই তো ধ্বনিতাত্ত্বিক, অধ্বনিতাত্ত্বিক কোনো পরিবর্তন কি আছে মিজান? বাংলা ভাষায় যত ধ্বনি পরিবর্তন, এখানে অধ্বনিতাত্ত্বিক কোনো পরিবর্তন কি আছে ভাই? সকল পরিবর্তনই ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন। কিন্তু ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের মধ্যে কোনটা স্বয়ংভবন, কোনটা বিষয়ভবন, কোনটা ব্যঞ্জনযুক্ত, কোনটা ব্যঞ্জন ভিত্তিক। তাহলে স্যার এটা সমীভবন নাকি এটা বিষয় ভবন নাকি ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন, এটা কোনো প্রশ্ন না। এটা যদি যে প্রশ্নটি করেছে এবারে প্রশ্ন বোঝে না। বাংলা ভাষায় যত পরিবর্তন সবই ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন। ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের বেশি ভাগ হচ্ছে সমীভবন বিষয় ভবন, ঠিক আছে? আর সাদৃশ্যগত পরিবর্তন তো না, কোথা থেকে যেগুলো প্রশ্ন পান, এগুলো তো সাদৃশ্য ঘটেনি, বৈসাদৃশ্য। আনারস থেকে আনারস এটি বৈসাদৃশ্য বা বিষমীভবন। জি ইনশাল্লাহ সমাস পরিষ্কার হবে ইনশাল্লাহ। আজকে হয়তো হবে না, একদিনে হয়তো হবে না, 2 দিন লাগবে। জি আমি আর প্রশ্ন কোনো নিব না, এখন আমি আলোচনা করবো, শুধু কোনো প্রশ্ন আপনাদের আপাতত নিব না, প্রশ্ন নিব আবার শেষে। তাহলে আমি শেষ বলছি, সমাস শব্দের বিশ্লেষণ সমযোগ অসযোগ। সমাস শব্দটি কিভাবে গঠিত হয়েছে? প্রত্যয় যোগে। কি নিষ্পন্ন শব্দ? প্রত্যয় নিষ্পন্ন। কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ বা একাধিক পদের এক পদে পরিণত করা। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা একাধিক পদের এক পদে পরিণতকরণ। সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? তার উত্তর লেখেন শব্দ বা রূপতত্ত্ব। সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এর উত্তর কি? শব্দ বা রূপতত্ত্বের। সমাস ব্যাকরণের কোথাকার হচ্ছে বিষয়? শব্দ বা রূপতত্ত্বে। সমাস কয় প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার, লেখেন। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, অব্যয়ভাব, বহুব্রীহি। সমাস কয় প্রকার? 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব, কর্ণধারয়, তৎপুরুষ, দ্বিগু, অব্যয়ভাব এবং কি বহুব্রীহি। যদি প্রশ্ন করে সমাস কয় প্রকার, ঠিক আছে, বা মোট কয় প্রকার বা সর্বমোট কয় প্রকার, প্রধানত কয় প্রকার, যেভাবে বলো, সমাস হচ্ছে 6 প্রকার। কিন্তু যদি বলে পদের ভিত্তিতে সমাস কয় প্রকার, প্রশ্নটি শুনেন, পদের ভিত্তিতে বা পদগতভাবে সমাস কয় প্রকার, তার উত্তর হচ্ছে 4 প্রকার। কিসের ভিত্তিতে? পদের ভিত্তিতে বা পদগতভাবে সমাস 4 প্রকার। কি কি? একটি হলো পূর্ব পদের প্রাধান্য, প্রাধান্য, একটি হলো পরপদের প্রাধান্য, একটি হলো উভয় পদের প্রাধান্য, আর একটি হলো কোন পদের প্রাধান্য নেই। পদের ভিত্তিতে বা পদগতভাবে ইনশাআল্লাহ সুলাইমান কবির, জি ইনশাআল্লাহ। পদের ভিত্তিতে পদগতভাবে সমাস কয় প্রকার? 4 প্রকার। কিভাবে? পূর্ব পদের প্রাধান্য, কোন সমস্যা বলল পূর্ব পদের প্রাধান্য, কোন হলো পরপদের প্রাধান্য, উভয় পদের প্রাধান্য, কোন পদেরই প্রাধান্য নেই। বিশেষ প্রশ্ন হবে পূর্ব পদের প্রাধান্য থাকে কোন সমাসে? পূর্ব পদের প্রাধান্য থাকে কোন সমাসে? তার উত্তর হচ্ছে অব্যয়ভাব সমাস। পূর্ব পদের প্রাধান্য অব্যয়ভাব সমাস।
পূর্ব পদের প্রাধান্য। পরপদের প্রাধান্য থাকে কোন সমাসে? পরপদের প্রাধান্য কর্মধারয় তৎপুরুষ দ্বিগু। কর্মধারয় তৎপুরুষ দ্বিগু। পরপদের প্রাধান্য থেকে কোন সমাসে? কর্মধারয় তৎপুরুষ দ্বিগু। যদি আপনাকে প্রশ্ন করে পরপদে মানে কর্মধারয় সমাসে কোন পদের প্রাধান্য? পরপদে। দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য? পরপদে। তৎপুরুষ সমাসে কোন পদের প্রাধান্য? কর্মধারয় তৎপুরুষ দ্বিগুতে পরপদের প্রাধান্য, অব্যয়ভাবে পূর্ব পদের প্রাধান্য। উভয় পদের প্রাধান্য থেকে কোন সমাসে? দ্বন্দ্ব। উভয় পদের প্রাধান্য, উভয় পদের কি প্রাধান্য থাকে দ্বন্দ্ব। আর বহুব্রী সমাসে কোন পদেরই প্রাধান্য নেই, কোন পদেরই প্রাধান্য নেই। বহুব্রী সমাসে কোন পদের প্রাধান্য নেই। ক্লিয়ার বিষয়টা? আরেকবার বলছি, তাহলে যদি প্রশ্ন করবো এবার আমি এভাবে পিএসসি থেকে যে দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য, দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য, তার উত্তর কি? উভয় পদ। উভয় পদ। কর্মধারয় তৎপুরুষ দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য? পরপদ। অব্যয়ভাব সমাসে কোন পদের প্রাধান্য? পূর্ব পদে। বহুব্রী সমাসে কোন পদেরই প্রাধান্য নেই। প্রাধান্যের ভিত্তিতে সমাসের প্রকার পূর্বপদ প্রাধান্য, পরপদ প্রাধান্য, উভয় পদ প্রাধান্য, কোন পদের প্রাধান্য। দ্বন্দ্বের বিপরীত সমাস বলা হয় কোনটিকে? বহুব্রীহি। দ্বন্দ্বের বিপরীত সমাস বলা হয় কোনটিকে? বহুব্রী। আবার উল্টা করে বলবে বহুব্রীর বিপরীত সমাস কোনটি? তার উত্তর দেবেন দ্বন্দ্ব। তাহলে এই হচ্ছে আমাদের সমাসের কিন্তু বেসিক কনসেপ্ট, এবং যেটি খুবই জরুরি সমাস নির্ণয়ের জন্য। এই কথাটি খুবই জরুরি। আচ্ছা, পদের প্রাধান্য। এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি দু একজন বন্ধু কমেন্টস করছে, এবং আমরাও ছোটবেলায় জেনেছি যে সমাস শিখতে লাগে কি? সমাস। আমরা যে গুরুর কাছে পড়েছি, যে সমস্ত গুরুদের কাছে, ওনারা আমাদের এটি বলেছেন সমাস শিখতে লাগবে কি? সমাস। এখন আপনাদের কি 6 মাস সময় আছে? আর আপনাদের সময় আছে আর 1 মাস। তাহলে এই 1 মাসে শুধু সমাসই শিখবেন 6 মাস, তো কেমনে হবে? হবে? সমাসের মধ্যে এরকম একটা হালকা পাতলা ব্যাকরণের টপিক, এর জন্য 6 মাস সময় টাইম নেই আমাদের। আগের যুগে ছিল, কেন? তখন ছিল টেস্টের যুগ, আর এখন কোন যুগ? T10 এর যুগ। তাহলে 6 মাস ধরে সমাস শেখার আমাদের কি টাইম নাই। বলবেন যে ঘাটা টাইম নাই, সময় নাই। সমাজকে সত্যিকারে অর্থে সত্যিকারে যদি শিখতে চান তাহলে কিন্তু 6 মাস লাগবে। আমি আবার বলছি, সমাজ আপনি যদি প্রকৃত অর্থে শিখতে চান তাহলে 6 মাস সময় লাগবে, বেশি কম না। কারণ সমাজ এত লার্জ টপিক, নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা আছে, কারণ আপনারা একদম ওই 9-10 থেকে সমাজ পড়ে আসছেন, তারও আগ থেকে 6-7, অন্তত 9-10 থেকে। তো এত বিশাল একটা লার্জ টপিক, এটা 6 মাসে কম লাগার কথা না, কিন্তু আমাদের তো সময় নেই ভাই। তাহলে আমরা কি করব? আমরা সমাসের 6 মাস ধরে পড়বো না। কি করব? নেমে সবকা হাঁকাবো, বুঝলেন? আমরা ওই 6 মাস ধরে শেখার আমাদের টাইম, আমাদের টাইম 1 দিন, 1.5 দিন, 2 দিন, 2 ঘন্টা, শেষ, সমাজ শেষ। কি করবো আমরা? সমাজ আমরা পড়বো না। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে বলছি, কেউ কমেন্টও লিখবেন না, কেউ প্রশ্ন করবেন, আমার কথা শোনেন। আমার কথা ব্রেনে না, এখানে নেবেন, এইখানে কাজে লাগবে। কোথায় নেবেন? হৃদয়ে নেবেন। ব্রেনে নিয়ে কাজ হবে না, আমার কথা হার্টে নিতে হবে। সমাস আমরা পড়বো না, পড়ার আমাদের টাইম নাই। কেন পড়বো না? পরীক্ষা যদি আসে, পরীক্ষা আসবেই। আচ্ছা, সমস্যা কি? পরীক্ষা আসলে উত্তর দিবেন না, তাহলে তো যাবে না, শেষ। সমাজ বুদ্ধি না আসলে আসুন, আমি উত্তর দিব না।
উত্তর দেবো, পড়বো না কিন্তু উত্তর দেবো। কেমনে? একটা বিশেষ মেথড আপনাদের শেখাবো। এই মেথডটির নাম হচ্ছে গেজিং মেথড। গেজ সমস্যার জন্য আমি ধ্বনি পরিবর্তন করেছিলাম পিক্টোরিয়াল মেথড। আমি বলেছিলাম অ্যাডাল্ট লার্নিং এ, বুঝতে পারলেন, কিছু মেথড আমরা তৈরি করেছি গবেষণা করে, যেগুলো আমরা অ্যাপ্লাই করি বিশেষ বা এই ধরনের পরীক্ষার জন্য। অল্প সময় বেশি করতে হবে, সময় অল্প, পড়া বেশি, তাহলে আমার মেথড লাগবে। তাহলে গেজিং মেথড। গেজ গেজ কি হাইপোথিসিস। আমরা গবেষণার পরিবেশে বলে হাইপোথিসিস, অনুমান, এবং সেটি সঠিক হবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা মজা করে শোনেন, অর্ধেকজন শিক্ষার্থী বন্ধু হয়তো আমার এই ক্লাসগুলো আগে করেছেন। দেখেন আমার যে বড় ভাই, আমার যিনি বড় ভাই, তো আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে প্রায় 25 বছরের বেশি হয়ে গেছে, প্রায় 25 বছরের মতো হয়েছে আমার যিনি সবচেয়ে বড় ভাই। তো ভাবির সাথে এখনো মাঝে মাঝে ঝগড়া লাগে। তো ঝগড়া লাগলে ভাবি বলছে যে ওগো তোমাকে আমি আজও চিনতে পারলাম না, তোমাকে যা ভেবেছিলাম, হ্যাঁ, আর এখন তুমি কি? তো ভাই বলছে আমিও তো তোমাকে চিনতে পারলাম না, তোমাকে কি ভাবলাম আর তুমি কি? 25 বছর সংসার করে তারপর বলতেছে। ভাবেন 5 বছর যে মেয়েটার মারকাট প্রেম, মারকাট প্রেম তো বোঝেন তাই না, তুখোর প্রেম, হ্যাঁ, 5 বছর ধরে প্রচন্ড প্রেম, 5 বছর বিয়ে করেছে, 10 বছর পরে গিয়ে বলছে মেয়েটা যে ওগো তোমাকে আমি আজও চিনতে পারলাম না। ছেলেটা বলছে আমিও, তোমাকে যেই মাল মনে করেছিলাম তুমি কি সেই মাল না। 5 বছর কি ঘোড়ার ঘাস কেটেছিলে? ওই যে বাগানে, ওই যে জঙ্গলে, কচু খেতে, বাস বাগানে, গার্ডেনে কি করেছে? 5 বছর প্রেম করেছে, আরো 5 বছর বিয়ে করে 10 বছর কি বলছে তোমার আজও কি চিনতে পারলাম না। বুড়া বুড়ি যখন ঝগড়া লাগে, আপনার নানা নানি দাদা দাদি বুড়া বুড়ি এরাও ঝগড়া করলো না, তোমাকে আমি আজও চিনতে পারলাম না, তোমাকে আজও চিনলাম না, তোমাকে আমি যা মনে করেছি তুমি তা না। 100 বছর 1000 বছর যদি থাকেন তবু কেউ কাউকে কি চিনতে পারবেন না। যাবে কিন্তু দেখেন, ইমাজিনেশন করেন যে আমার এক ছাত্রী আমার কাছে পড়ে, ওর বাসা হচ্ছে সাপোজ কি রংপুর, রাজশাহীতে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাড়ি রংপুর। তো সে রাজশাহী থেকে বাড়ি যাবে, রংপুরে বাসের টিকিট কেটেছে, সিট নাম্বার হচ্ছে 20 নম্বর সিট, টিকিট নিয়ে বাসে উঠে দেখেছে 19 নম্বর সিট, তার পাশের সিটে একটা লোক বসে, ছেলে মানুষ। তো দেখে তো প্রথমে একটু মনটা খারাপ হলো, যে তাকিয়ে দেখে যে না লোকটা তো ভালোই লাগছে, ভদ্র সভ্য মনে হচ্ছে, গাড়িতে তো সবসময় আসলে সিট পাওয়া যায় না, কি আর করা, যাই উঠে বসি। কিন্তু তাকিয়ে দেখে মনে হচ্ছে না না লোকটা তো বেয়াদব টাইপের, এই লোকের পাশে বসে তো যাওয়া যাবে না, এত দূর রাস্তা, এত দূরের পথ, রাস্তায় যাবো ঝাঁকি বাকি লাগবে, এই লোক ঘুরমুর করে গায়ে পড়েছে, জড়ায় মড়ায় ধরবে কিনা, ঘুমিয়ে ঢুলে ঘাড়ে পড়বে, এই লোকে বিশ্বাস নাই, বেয়াদব লোক। এখন দেখেন তো কেমন করে এই যে আমার নানা নানি বা দাদা দাদি কিংবা আমার ভাই ভাবি 20-25 বছর 50 বছর সংসার করে একজনকে চিনতে পারলো না, যে ওগো তোমাকে তো চিনলাম না। আর আমরা ছাত্রীরা তাকে কেমন করে বুঝে নিল যে এই লোকটা ভালো বা কি খারাপ? তাকে বলছে না লোকটা ভালো আছে, ভদ্র আছে, ছেলেটা সহজ সরল আছে, যাওয়া যায়, পাশাপাশি কিছু আমার তাকেই বলে দিচ্ছে না না এই লোকটা ভালো না, হ্যাঁ খারাপ কেমন করে তাকাচ্ছে, সে বুঝবো। তাকে কেমন বুঝছেন যে লোকটা ভালো নাকি খারাপ? এর নাম গেজ, এর নাম গেজ, এর নাম অনুমান। যখন আপনাকে কেউ বন্ধুত্বের অফার দিবে যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, কি বলবেন? যাচ্ছে দাঁড়ান, আপনি 2 বছর আমার সাথে ঘুরবেন, ঘুরে ঘুরে আগে দেখবো যে আপনি ভালো কিনা, যদি ভালো হন তাহলে বন্ধুত্ব করবো, না হলে করবো না। সে অফার কি দেন? কি করেন আসলে? তার চেহারা দিকে তাকে বোঝার চেষ্টা করেন যে ছেলেটা ভালো, সৎ বা সহজ সরল বা মেধাবী। যদি মনে হয় যে না ভালো আছে, তাহলে বন্ধুত্ব তো করাই যায়, কি সমস্যা? আর যদি দেখে মনে হয় যে বেয়াদব, উল্টা পাল্টা বলো আপনার, হ্যাঁ মিড়ি মিড়ি খায়, হ্যাঁ গাঞ্জা মাঞ্জা খায়, না তো বলছেন না ভাই আমি ফ্রেন্ডশিপ পছন্দ করি না, এগুলো আমার ভালো লাগে না, আমি এগুলো আমাদের ফ্যামিলি থেকেও করে না। আসলে আপনি 100 বার করবেন, যদি আপনার দেখে কি ছেলেটাকে দেখে মিনস চেহারা শুধু না, তাকে অ্যাপিয়ারেন্স দেখে যদি আপনার কাছে তাকে ভালো মনে হয়, ভদ্র মনে হয়,
সুশীল মনে হয়, তাহলে কিন্তু আপনি ফ্রেন্ডশিপ করবেন। এখন এই যে আপনি চেহারা দেখে কেমনে বোঝেন এটা সুশীল বা ভালো বা ভদ্র? কেমনে? এটা গেজ কিংবা চেহারা দেখে কেমনে বোঝেন যে ছেলেটা উল্টা পাল্টা টাইপের ছেলে, ভালো না বজ্জাত টাইপের? কেমনে বোঝেন? তার সাথে তো আপনাকে মেশেননি, অনুমান করেন, গেজ। তো সমাসবদ্ধ যত শব্দ আছে, সমাজবদ্ধ যত শব্দ আছে বাংলা ভাষায়, অনেক শব্দ আছে। কত আছে? লক্ষ লক্ষ। বাংলা ভাষায় লক্ষ লক্ষ সমাজবদ্ধ শব্দ। এখন এত শব্দ পড়ে মনে রাখা সম্ভব না ভাই। যদি মনে রাখা সম্ভব হতো তাহলে এখন এই ইন্টার পাস করে, অনার্স পাস করে, এমএ পাস করে আবার কেন আপনি আমার কাছে সমাজ পড়তে এসেছেন? আপনি 9-10 সমাজ পড়েন নাই? 7-8 9-10 সমাজ পড়েন নাই? পড়েছেন? ইন্টারমিডিয়েট সমাজ পড়েন নাই? পড়েছেন? তারপরে এখন অ্যাডমিশন দিতে গিয়ে বলছেন ওরে সমাজ তোরে আজও কি চিনতে পারলাম না। অ্যাডমিশন আবার পড়ছেন, আবার বিসিএস এর জন্য আবার পড়ছেন। কত বছর হলো হিসাব করেন তো? 7-8 থেকে সমাজ পড়ছেন, 12-13 বছর হয়ে গেছে প্রায়। এই যে পাস করে আবার চাকরি পরীক্ষা দিতে বলছেন ওরে সমাজ তোরে আজও কি চিনতে পারলাম না। 25 বছর যদি সমাজ পড়েন, টানা 25 বছর, 25 বছর পরে পরীক্ষা দিতে যখন যাবেন, সময় যখন আসবে তাকে বলবেন ওরে সমাজ তোরে আজও কি চিনতে পারলাম না। কি চিল্লায় কোন ঠিক কিনা? পকেটে আওয়াজ রাখেন না, চিল্লায় কোন ঠিক কিনা? কি করবেন? পড়বেন না, টাইম নাই। সমাজ বলবেন ওরে সমাজ তোরে পড়ার আমার কি টাইম নাই, সিটিএন। কি করবেন? তাকিয়ে বলে দিবেন, তাকাবেন, এই যে প্রশ্ন থাকবে না, তাকাবেন, তাকায় বলে দিবেন। পরীক্ষক কি শব্দটা দিবে না দিবে না বলেন তো? পরীক্ষক শব্দটা দিবে না বলবে ড্যাশ কোন সমাস, ড্যাশ কোন সমাস, ড্যাশ কোন সমাস? পরীক্ষকটা আপনাকে প্রশ্নের শব্দটা দিয়ে বলবে কোন সমাস। আপনি শব্দটার দিকে তাকায়ে উত্তর দিতে পারবেন যেটি কোন সমাস। এটার নাম গেজিং মেথড। এটাকে আমরা একটু মজা করে বলি ম্যাজিক্যাল মেথড। ম্যাজিক্যাল মেথড, ইন্ডিয়ান মেথড। অর্থাৎ আমরা কোন সমাস না পড়ে শুধু শব্দটার দিকে তাকায় বলে দিতে পারবো যেটি দ্বন্দ্ব, এটি কর্মধারী, এটি তৎপুরুষের দিকে, এটি অব্যয়, এটি গম্ভীর। ম্যাজিক মনে হচ্ছে না? মনে করেন চাপা মারতেছি, প্রমাণ না করে যাব না। 500 টাকা নিয়েছি আপনাদের কাছ থেকে চাপা মারার জন্য না, জ্ঞান বিতরণ করার জন্য। শোনেন, দেখেন এই যে আমরা যখন কোনো ক্লাস নেই, ওরিয়েন্টেশন ক্লাস, বিশেষ করে আমি যখন কোচিং, কোন বিশেষ কোচিং এ যাই, বিশেষ কোচিং এ সরাসরি যখন ক্লাস নেই, তখন মানুষ মাইকিং করে। ধরেন আমি অদিতিতে ক্লাস নিয়েছি, আপনারা কেউ আসেন কিনা জানি না। অদিতির আমি চট্টগ্রাম শাখায় ক্লাস নিয়েছি, চট্টগ্রামে নিয়েছি। তারপর অদিতির ঢাকাতে আমি মালিবাগ, তারপরে নীলক্ষেতে ক্লাস নিয়েছি, ঠিক আছে। তারপরে আমি কুমিল্লা শাখায় অদিতির ক্লাস নিয়েছি। তো আর রাজশাহীতে তো আমি নেই। তো দু একটা জায়গায় আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিতে গেলে অনেক সময় মাইকিং করে যে জুয়েল কি ক্লাস নেবে, আপনাদের যার যার সমস্যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েন। এই যে আপনারা যেমন ঝাঁপিয়ে পড়ছেন। তো ভাবেন একটা ছাত্র সমাজ নিয়ে প্রশ্ন করছে, তো সমাজ তো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ। তো কোন একটা ছাত্র সমাজ নিয়ে প্রশ্ন করে, তো আমি এই প্রশ্নের উত্তর কেমনে দিই? আপনাদের কি ধারণা আছে আমি সব মুখস্থ করে রেখেছি? এই যে 10-12-15 লক্ষ সমাজবদ্ধ শব্দ আছে, সবটা আমার মুখস্থ আছে। তাই ওই যে অডিটোরিয়ামে যখন উঠেছি, মঞ্চে উঠেছি, ছাত্র প্রশ্ন করছে স্যার বলেন তো এটা কোন সমাস। এবং অনেক কোচিং এর কিন্তু শত্রু থাকে, কঠিন কঠিন শব্দ কি করে নানান জটিল বই থেকে লিখে নেয়, লিখে নিয়ে প্রশ্ন করে। কেন? উদ্দেশ্য হচ্ছে স্যারকে আজকে করবো, আটকাবো, একটা পাইছি তোকে দাঁড়া, তোর ভাব ছোটায় আগে। অন্য কোচিং এর লোকজন আছে না, স্পাই আছে না, তাদের অফিসের লোকজন আছে না, কঠিন শব্দ খুঁজে বের করে, অনেক জটিল জটিল সমস্যা শব্দ খুঁজে বের করে। এবার বলছে স্যার আমার একটা প্রশ্ন আছে, বলেন তো স্যার এটা সমাজ, এটা সমাজ কি হবে? ভাবছে স্যার তো পারবে না, এই বই তো স্যার পড়েনি, এটা কঠিন, কলকাতা থেকে নিয়ে এসেছি বই। কলকাতা না, পৃথিবীর যে কোনো জায়গা থেকে বাংলা বই থেকে আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেবো। সমাজ কেন উত্তর দিব? আচ্ছা উত্তর যখন দিয়ে দিচ্ছি, এইবারও কি গল্প করছে করে আল্লাহ একটা বাংলা স্যার এসেছিল, হেভি মাল, যা মাল কত যে পড়েছে সব মুখস্থ করে, যা জিজ্ঞেস করি তাই উত্তর দেয়, যা জিজ্ঞেস করি তাই উত্তর দেয়। আসলে আমি মাল না, কিচ্ছু না, শুধু মেথড আছে, মেথড, ম্যাজিক। বুঝি বললাম, আপনি কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন, লিখে দিতে পারেন, বললে আমি বুঝে ফেলবো, যে বলবেন আমি বুঝে নেব দ্বন্দ্ব না কর্মধারী না দ্বিগুণ তৎপুরুষ বহুব্রী। তাহলে বয় অনেক দিয়েছি, এবার প্রমাণ করতে চাই, কাজে প্রমাণ করতে চাই যে আমরা যা বলি, আমি যা বলি সেটি শুধুই গলাবাজি নাই। থ্যাংক ইউ। দেখেন
একটি শব্দ হচ্ছে বাবা। শিক্ষার্থী বন্ধুরা, শব্দটি হচ্ছে বাবা। এখন যদি আপনাকে প্রশ্ন করে বাবা কোন সমাস, হয়তো আপনাকে বললাম বাবা কোন সমাস, বলেন দেখি। ভালো ছাত্রছাত্রী কে আছেন? বলেন। বাবা কোন সমাস বলেন তো ভাই? আমার বাবা কোন সমাস? বাবা কোন সমাস না, বাবা কোন সমাস না। এখন ওই যে বললাম সন্ধিতে যে কাহিনীটা হলো, একজন বললেন স্যার ব্যাখ্যার সন্ধি বিচ্ছেদ কি? জফলা তো আছে, জফলা থাকলে সন্ধি বিচ্ছেদ হবে না, কারণ মূল শব্দ বাংলা ভাষায় সব শব্দ সন্ধি সাধিত নয়, কিছু শব্দ সন্ধি, কিছু সমাস, কিছু ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা কোনো সমাস না, এটা বাবা এমন একটা শব্দ, বাবা স্রেফ একটা শব্দ। এবং যারা বিশেষকে বিশেষ প্রত্যাশী তাদের জানিয়ে রাখি, অ্যাডমিশন প্রত্যাশীদের জানিয়ে রাখছি যে আসবে নিচের কোনটি সমাস সাধিত শব্দ, প্রশ্ন কোনটি সমাস সাধিত শব্দ নয়। এখন আপনি কেমনে বুঝবেন কোনটি সমাস সাধিত কোনটি সমাস সাধিত নয়? আপনি কি সকল সমাস সাধিত শব্দ মুখস্থ করে রাখবেন? বাংলা ভাষায় যত সমাস সাধিত শব্দ আছে ভাই, আপনি কি সব মুখস্থ করে নেবেন? তাহলে পরীক্ষক যে বলবে নিচের কোনটি সমাস সাধিত শব্দ বা কোনটি সমাস সাধিত শব্দ নয়, তার উত্তর কেমনে দিবেন? সম্ভব? সম্ভব। বাবা একটি শব্দ, বাবা স্রেফ একটা শব্দ, সমাস সাধিত শব্দ না। মা কোন সমাস? কোন সমাস? মা স্রেফ একটা শব্দ। সমাস সাধিত শব্দ হতে হলে ভাই শব্দটা হতে হবে বাবা মা অথবা মা বাবা। যেই শব্দটি সমাস সাধিত তার অবশ্যই একাধিক অংশ থাকবে, একাধিক। আমি কি বোঝাতে পারলাম? নিচের কোনটি সমাস সাধিত শব্দ, কোনটি সমাস সাধিত শব্দ নয়, আপনাকে বুঝতে হবে। মেমোরাইজ করে তো এই সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। হাত এটা একটা শব্দ, সমাস না। যদি বলে হাত কোন সমাস, বলবেন কোন সমাস না, সেই ঝামেলা। পা কোন সমাস? কোন সমাস না, সির্ফ একটা শব্দ। কিন্তু হাত পা তাহলে কি সমাস? হাত পাখা তাহলে কি সমাস সাধিত শব্দ? হাত ঘড়ি এটি সমাস সাধিত শব্দ। বুঝতে পেরেছেন? টেবিল ঘড়ি একটি সমাস সাধিত শব্দ। টেবিল চেয়ার সমাস সাধিত শব্দ। একাধিক পদ, কমপক্ষে দুটি, বেশিও থাকতে পারে দুয়ের চেয়ে কম থাকতে পারবে না। আকাশ একটি শব্দ, আকাশ কোনো সমাস না, কিন্তু আকাশের সাথে যদি কি আমরা দেই পাতাল, তাহলে সমাস। আকাশের সাথে পাতালই দিতে হবে তা না, আকাশের সাথে যদি বাতাস দেই তাও সমাস। আকাশের পিছনে দেওয়া লাগবে তা না, আকাশের সামনে দেওয়া যেতে পারে। নীল আকাশ তাহলে সমাস। সাদা আকাশ তাহলে সমাস। সাদা মেঘ তাহলে সমাস। লাল গোলাপ তাহলে সমাস। জামা দেখেন, জামা কোন সমাস না, জামা শুধু একটা শব্দ, কিন্তু জামা প্যান্ট তাহলে সমাস। জামা পায়জামা তাহলে সমাস। নীল জামা, লেখার দরকার নেই, এগুলো শব্দ একটাও লিখবেন না ভাই। আমি বলছি লেখা দিয়ে কোনো কাম নাই, আমি যা বলছি তা খালি ধারণ করতে হবে হৃদয়ে, ব্রেনে নয়, মাথায় নিয়ে কোনো কাম নাই, অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে। যা বলছি আমার কথাটা অনুভব করতে হবে। দেখেন একটি শব্দ হচ্ছে শিয়াল, শব্দটা কি? শিয়াল, এটি কোনো সমাস না। শিয়াল সির্ফ একটি শব্দ, কিন্তু শিয়ালের সাথে যদি কুকুর দিই তাহলে সমাস। শিয়ালের সাথে যদি পণ্ডিত দিই তাহলে সমাস। শিয়ালের সাথে যদি চালাক দেই তাহলে সমাস। শিয়ালের সাথে যদি কি মামা দেই তাহলে কি সমাস। সাহেব কোন সমাস না, বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন কি উপরে? হ্যাঁ দেখা যাচ্ছে, আশা করছি না উপরে হয়ে গেল বেশি। আচ্ছা, সাহেব কোন সমাস নয়, কিন্তু সাহেব বেগম সমাস। সাহেব বাজার সমাস। জজ সাহেব কি সমাস। লাট সাহেব সমাস। এখন এরকম শব্দ যদি লেখা শুরু করি এরকম একটা বোর্ডে কি আঁকবে? কয়েক হাজার বোর্ড লাগবে আমার এই শব্দ লিখতে। সমাস শব্দের শব্দ হাজার হাজারও না, লক্ষ লক্ষ। এখন এত শব্দ লিখে আমার কাম নাই, আপনারও খাতায় লিখে নিয়ে কোনো কাম নাই।
নাকি লিখে নেবেন, রুমে গিয়ে মুখস্থ করবেন? মুখস্থ করার কোনো সিন নাই, কোনো টাইম নাই, সময় নাই। এবার আসেন মূল কথায়। প্রত্যেকটা সমস্যা কমপক্ষে দুটা পদ, কমপক্ষে, বেশি থাকলে থাকতে হবে, কমপক্ষে দুটি। তার প্রথমটা আমি লেখেন পূর্ব পদ, প্রথমটা এটুকু লিখবেন, আর জানা থাকলে মনে রাখবেন। প্রথমটা পূর্ব পদ, পরেরটার নাম কি? পরপদ। এই পরপদেরই অপর নাম হলো উত্তর পদ। শিক্ষার্থী বন্ধু লিখে নেন। অর্থাৎ সমাস সমাস সাধিত যে শব্দ, সমাস সাধিত শব্দ, সেটা কমপক্ষে দুটো পদ আছে, কমপক্ষে। তাহলে দুটি পদ, প্রথমটির নাম হলো পূর্বপদ, প্রথমটির নাম কি? পূর্বপদ, আর শেষেরটির নাম পরপদ। এই পরপদেরই অপর নাম উত্তর পদ, পরপদের অপর উত্তর পদ। এখন দেখেন মজার বিষয়, একটা পরীক্ষা বলেছে যে হাত ঘুরিয়ে উত্তর পদ কোনটি? তো উত্তর পদ মানে ছাত্র মনে করে হাত ঘুরিয়ে কোন সমাস বা বাবা মা। উত্তর পদ মানে উত্তর না ভাই, উত্তর পদ মানে কি? পরপদ। বাবা মায়ের উত্তর পদ কোনটি? তাহলে বাবা মায়ের উত্তর যে কি? উত্তর না, বাবা মায়ের উত্তর পদ মানে পরপদ। উত্তর পদ মানে কি? পরপদ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে প্রত্যেক সমস্যা দেখেন, তাহলে পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, প্রত্যেকটা সমস্যাই কিন্তু থাকতেই হবে, না হলে সমাস সাধিত শব্দ হবে না। আচ্ছা, এবার শোনেন, বাবা মা দুইটা পদ, দুটো পদ না, বাবা না, দুটো পদ। ব্যক্তি কয়জন? দুইজন। মা বাবা দুটা পদ, পূর্বপদ মা পরপদ। ব্যক্তি কয়জন? দুইজন। কিন্তু পরীক্ষা আসবে সৎ বাবা, সৎ বাবা। পদ কি একটা না দুইটা? পদ তো দুইটাই ভাই, দুইটা নালে কেমন সমস্যা হবে? পূর্বপদ সৎ, পরপদ বাবা, কিন্তু ব্যক্তি কয়জন? একজন। এখন দেখেন, লক্ষ্য করেন যে পরীক্ষা যদি বাবা মা কোন সমস্যা, আপনি পারবেন? পারবেন না? সিল্লাই কোন পারবেন না, খালি বলবেন, খালি দিয়ে দেখেন কোন সমাস পারি কিনা। মা বাবা কোন সমাস? সৎ বাবা। কিন্তু পরীক্ষা যখন আসবে দয়াল বাবা কোন সমাস? দয়াল বাবা কোন সমাস? এবার ফেরম করে গেছেন কেন? স্যার কোনো বই তো দেওয়া নেই। দয়াল বাবা না, পরীক্ষা খাজা বাবা কোন সমাস? পরীক্ষা আসতে পারে বদনা বাবা কোন সমাস? পরীক্ষা আসতে পারে নেংটা বাবা কোন সমাস? আপনার পড়ার তো দরকার নেই, আপনার বই তো সব ভাই নাই, অল্প কয়েকটা দেওয়া আছে, 500 শব্দ দেওয়া আছে, 2000 দেওয়া আছে, 800 দেওয়া আছে, দিয়ে বলেছে ইত্যাদি। ইত্যাদি মানে আরো হাজার হাজার লক্ষ লক্ষ আছে। কি করবেন? যে এখন দেখেন, মা বাবা দুটো পদ, ব্যক্তি দুজন। সৎ বাবা দুটো পদ, কিন্তু ব্যক্তি কি? একজন। খাজা বাবা মানে 1 কেজি খাজার একজন বাবা না। বদনা বাবা মানে একটা বদনার একটা বাবা না। দুটো পদ কিন্তু একটা জিনিস। তো দুটো পদ যখন দুই তখন দ্বন্দ্ব, আর দুটো মিলে যখন এক তখন কর্মধারা। এই কথাটা লিখে নেন। দুটো পদ যখন দুটো জিনিস বোঝায়, লেখেন, দুটো পদ যখন দুটো জিনিস বোঝায় তখন সেটি দ্বন্দ্ব। দুটো পদ যখন দুটো জিনিস বোঝায় দ্বন্দ্ব, আর দুটো পদ যখন একটা জিনিস বোঝায় তার নাম কর্মধারা। দুটো পদ যখন দুটো জিনিসকে বোঝাবে তখন সেটি দ্বন্দ্ব সমাস। আর দুটো পদ যখন কি, আরো মেলা বাবা আছে, আফরারোজ, ভন্ড বাবা, ওলি বাবা, ঠিক আছে, মাটি বাবা, পানি বাবা, তেল বাবা, ফু বাবা, গামছা বাবা, ঠিক আছে না? হ্যাঁ, সালা বাবা, কত বাবা। জি, তো কোন বাবা এটার মধ্যে একটা টাইম নেই। আমার টাইম হলো দুটো পদ দুইজন নাকি দুটো পদ মিলে একজন। দুটো পদ যদি দুই হয়, লিখেছেন, দুটো পদ যদি দুই হয় তাহলে কি? দ্বন্দ্ব। আর দুটো পদ যদি, দুটো পদ কিন্তু জিনিসকে এক, দুটো পদ যদি একটি জিনিসকে বোঝায় তাহলে কর্মধারয়। তাহলে কি? কর্মধারয়। তাহলে দুটো পদ যদি দুটো জিনিস বোঝায় তাহলে দ্বন্দ্ব, আর দুটো পদ যদি একটা জিনিস বোঝায় তাহলে কি? কর্মধারয়। ঠিক আছে না? পাগল হওয়ার এখনো কিছুই নাই, পাগল তো এখনো করি নাই, বুঝেন নাই? পাগল তো করবো আস্তে আস্তে।
এখন বলেন হাত পা দ্বন্দ্ব না কর্মধারয়? হাত পা, তাহলে হাত একটা আলাদা জিনিস, পা একটা আলাদা জিনিস। হাত পাখা বলেন দ্বন্দ্ব না কর্মধারয়? হাত পাখা, যখন হাত পাখা চাবেন কারোর কাছ থেকে যে আপনি হাত পাখা দেন, তাহলে বলবে যে হাত ধরেন আর পাখা নেন, দেবে না? হাত ঘড়ি যদি চান তাহলে কি করবে? বলবে না যে আপায় যে হাতটা ধরেন, ধরেন না আপা, ফর্সা হাত ধরেন, হাত ধরেন আর এই যে ঘড়িটা নেন, দেবে না? আপারা হাত হাত দিবেন একটা আর একটা ঘড়ি। হাত ঘড়ি পদ দুইটা কিন্তু জিনিস কি একটা। যখন টেবিল ঘড়ি চাবেন, টেবিল ঘড়ি, তাহলে কি আপনাকে একটা টেবিল আর একটা ঘড়ি দিবে? আপনি কিন্তু দুটো শব্দ বলেছেন, দুটো পদ বলেছেন, টেবিল ঘড়ি, বস্তু কি একটা, কর্মধারয়। কিন্তু যখন আপনি বলছেন যে চেয়ার টেবিল বা টেবিল চেয়ার, আমাকে টেবিল চেয়ার দেন, তখন কি হবে বলেন? টেবিল চেয়ার, তাহলে কি শুধু টেবিল না শুধু চেয়ার? দুটোই। যদি পড়ার মজা বোঝা যান ভাই, পড়া যে এত মজা, পড়ার মজাটা নিতে হবে, পড়ার মজাটা ধারণ করতে হবে, বুঝতে পারলেন? যদি মজা একবার পেয়ে যান তাহলে পড়া ছাড়া দুনিয়ার আর কিছু ভালো লাগবে না। আর যদি একবার পড়াকে ভালো লাগে তাহলে দুনিয়ার সবাই আপনার পায়ের তলে ঘুরবে। চান না? আপনি অন্যের পায়ের তলে ঘুরতে চান? সুকিনা, জরিনা, ময়না, আম্বিয়া, নাসরিন ঘুরে কোনো লাভ আছে বলেন? আপনার পিছনে গোটা দুনিয়া ঘুরবে। বিশেষ ক্যাডার যখন হবেন না, এলাকার এমপি মন্ত্রীর বাড়ি থেকে দেখতে আসবে, প্রস্তাব নিয়ে আসবে। আর মেয়েদের কথা তো বললামই না, সোলাইমান, আক্কাস, হ্যাঁ, সোহেল, রয়েল, জুয়েল পিছনে ঘুরে কোনো কাম আছে? কোনো কাম নাই। নিজেকে প্রতিষ্ঠিত করেন, লেখাপড়ার মাধ্যমে নিজেকে যোগ্য জায়গায় নিয়ে যান, গোটা বাংলাদেশটা, গোটা দুনিয়া আপনাকে ঘুরবে সেলফি তোলার জন্য, বুঝতেছেন? জি। জামা প্যান্ট, জামা না প্যান্ট? জামা আলাদা, প্যান্ট আলাদা, তাহলে দ্বন্দ্ব। জামা পায়জামা কি দ্বন্দ্ব। নীল জামা কর্মধারয়, লাল জামা কর্মধারয়, লাল শার্ট কর্মধারয়, ছেঁড়া জামা কর্মধারয়। সাহেব বেগম বলেন, সাহেব বেগম, সাহেব বোঝায় না বেগম বোঝায়? সাহেব বোঝায় না বেগম বোঝায়? দুটোই সাহেব বেগম, দ্বন্দ্ব। সাহেব বাজার, জজ সাহেব, জজ সাহেব আসছে মানে একজন জজ আসছে, একজন সাহেব আসছে। জজ সাহেব আসছে মানে একজন জজ আর একজন সাহেব সাথে, নাকি না? এখন যারা ওই যে মেমোরাইজ করে, মেমোরাইজ পার্টি কি করে জানেন? পড়ে কেমনে পড়ে? জজ সাহেব, জজ সাহেব, যিনি জজ, যিনি জজ তিনি সাহেব, যিনি যিনি তিনি যিনি তিনি কর্মধারয়, যিনি জজ, যিনি জজ, যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব, যিনি তিনি যিনি তিনি কর্মধারয়, শিয়াল চালাক, শিয়াল চালাক, যে শিয়াল, যে শিয়াল সেই চালাক, যে শিয়াল সেই চালাক, যে শিয়াল, যে শিয়াল, যে শিয়াল, যে শিয়াল কর্মধারয়, কর্মধারয়। টাইম আছে আপনার এত? কি এমন পড়া পড়ে, এমন পড়ুয়া খালি ঘষে, এই যে এরকম করে খালি ঘষে, হ্যাঁ, ঘষার সাথে পিছনের প্যান্ট কি হয়? ওই চেয়ারের ওই পিনে বাঁধে করে ছিঁড়ে যায়, পিছনে ফুটা হয়ে যায়। এমন পড়ুয়া, সামনে হলো স্টাইলের ফুটা আর পিছনে ইজ্জতের ফুটা, হ্যাঁ, খুব পড়ে, কোনো কাম নাই। মহা পড়ুয়া, জীবনে বহু পড়ুয়া দেখেছি, কোনো কাম হয়নি। বেসরকারি কলেজে ঢুকেছে গ্রামের, যার বুদ্ধি নাই, যার বিচক্ষণতা নাই, যার অনুভব ক্ষমতা নাই, ওই রকম পড়ুয়া দিয়ে কিন্তু অন্তত আর যাই হোক বিসিএস এর মতো এত ভালো কোনো কিছু অর্জন করা সম্ভব না। এখন এই যে যত শব্দ আছে এরকম না, আরো আপনি বলবেন পরীক্ষককে দ্বন্দ্ব আর কর্মধারায়, বলবেন যে তুই কোথা থেকে দিবি, খালি দিয়ে দেখ, বাট খালি প্রশ্ন করে দেখ, তারপর দেখ কি করে দিব, এবারে তুস তুস করে ফেলবো। বলেন, এই যে আমরা বললাম শিয়াল কুকুর, তো শিয়াল কুকুর কোন সমাস? তো শিয়াল কুকুর, শিয়াল বোঝায় না কুকুর বোঝায়? শিয়াল কুকুর শিয়ালও বোঝায়, কুকুরও বোঝায়, কিন্তু শিয়াল মামা, তাই শিয়াল বোঝায় না মামা বোঝায়? শিয়াল কুকুর আসছে মানে শিয়ালও আসছে, কুকুর আসছে। শিয়াল মামা আসছে মানে শিয়াল আসছে তার সাথে মামা, নাকি নাকি মামার সাথে শিয়াল? বলেন, মামা মামি আসছে, মামা মামি, তাহলে মামা মামি আসছে মানে কি মামা আসছে না মামি আসছে? মামা মামি আসছে, তাহলে মামা মামি দুজনে আসছে। মেজো মামি আসছে। পদ কিন্তু আমি ভাই দুটো লিখেছি, পদ দুটো, একটা মেজো আর একটা মামি, কিন্তু ব্যক্তি দুজন না। শিয়াল যখন পণ্ডিত লিখেছে, শিয়াল পণ্ডিত আসছে,
মানে শিয়াল আস্তার সাথে জুয়েল কিবরিয়া আসছে নাকি? না, শিয়াল পণ্ডিত, দুটো শব্দ দুটো পদ, কিন্তু জিনিস কি? মাল একটাই। সাহেব বেগম কিভাবে দ্বন্দ্ব, দেখেন এতক্ষণ পরে কোন মগা প্রশ্ন করছে দেখছেন? সামিয়া রহমান, এই যে মগা পাওয়া গেছে, দেখেন সাহেব বেগম কিভাবে দ্বন্দ্ব। সামিয়া রহমান প্রশ্ন করেছে, দেখেন কি প্রশ্নের বাহার, সাহেব বেগম। তো সাহেব বেগম কি মানে একজনই, যে সাহেব সেই বেগম নাকি? মানে সাহেবটাই বেগম? সাহেব আলাদা, বেগমটা কি আলাদা। গোলামবাদী, গোলামবাদী, তাহলে গোলাম আর বাদী কি দুজন মিলে একজন? ওই গাধা গাধি, গোলাম আর বাদী কি দুজন মিলে একজন? গোলাম আলাদা, বাদী আলাদা। কিন্তু যদি আমরা বলি খাস গোলাম, খাস গোলাম, খাস গোলাম বা খাস বাদী, তাহলে কি? তাহলে দুটো পদ কিন্তু জিনিস একটাই। তো দুটো পদ, সাহেব বেগম দুটো পদ, ব্যক্তি দুজন, সাহেব একজন, বেগম একজন। কিন্তু গোলামবাদী আলাদা, কিন্তু খাস গোলাম বা খাসবাদী। তাহলে বুঝতে হবে কেন বোঝেন, এটা সিম্পল জিনিস কেন বোঝেন না বলেন? তাই না? যদি বলে যে জুয়েল আলিয়া ভাট, তাহলে দ্বন্দ্ব, তাই না? জুয়েল আলিয়া, তাহলে কি দ্বন্দ্ব। কিন্তু যদি বলেন যে দুষ্টু জুয়েল, হ্যাঁ, তাহলে কি একজন দুষ্ট আর একজন জুয়েল? জুয়েল আর আলিয়া ভাট, তাই না? তাহলে দুজন দুই। আর দুষ্টু জুয়েল বা মিষ্টি জুয়েল বা পচা জুয়েল বা ভালো জুয়েল বা বুদ্ধিমান জুয়েল, তাহলে দুটো পদ কিন্তু মাল কি একটাই। বলেন এই যে দেখেন চাল ডাল, বলেন চাল ডাল, যদি দোকানদারকে বলেন যে চাল ডাল দেন ভাই, তাহলে চাল দিবে না ডাল দিবে? ভাই একটু চাল ডাল দিবেন, তাহলে চাল না ডাল কি দিবে? চালও দিবে, ডালও দিবে। চালও দিবে, ডালও দিবে, নাকি তাই না? কিন্তু যদি বলেন যে আমাকে কি করেন কি চাল কুমড়া দেন, চাল কুমড়া দেন, এবার কি করবে? এই যে আপনার চাল নেন আর এই যে কুমড়া নেন, দেবে না ভাই? বলেন চাল ডাল, দেখেন চাল ডাল, তাহলে চাল না ডাল, চালও ডালও, কিন্তু চাল কুমড়া, তোমাকে চাল কুমড়া দেন, তাহলে চাল আর কুমড়া দুটো জিনিস দেবে না, শব্দ দুটো, কিন্তু জিনিস কি একটাই। বুঝলেন? যদি বলেন আপনি যে কি ধরেন ডাল ভাত, ডাল ভাত, ডাল ভাত দেন, ডাল ভাত নিয়ে আসো, তাহলে ডাল আনবে না ভাত আনবে? ডালও আনবে, ভাতও আনবে। কিন্তু যদি পান্তা ভাত, পান্তা ভাত, তাহলে কি পান্তা আনবে আর ভাত আনবে? পদ দুটা, কিন্তু জিনিস কি মাল কি একটা। খাতা কলম যদি চান, খাতা কলম, যে ভাই আমাকে খাতা কলম দেন, তাহলে খাতা দিবে না কলম দিবে? খাতা না কলম কি দিবে আপনাকে? খাতা কলম চেয়েছেন, খাতাও দিবে, কলম দিবে। কিন্তু যদি আপনি নীল কলম চান, নীল কলম, তাহলে কি করবে আপনাকে? একটা নীল দিবে, এক প্যাকেট নীল আর একটা কলম দিবে, নাকি? এখন বলেন এই যে দ্বন্দ্ব আর কর্মধারায় কি সমস্যা? মিষ্টি কুমড়া যখন চাইবেন, একদম সুন্দর প্রশ্ন, মিষ্টি কুমড়া চাবেন, তখন কি 1 কেজি মিষ্টি দিবেন, একটা কুমড়া দিবে, তাই না? যে ভাই মিষ্টি কুমড়া দেন, এই যে স্যার নেন, এটা মিষ্টি 1 কেজি আর এই যে কুমড়া, তাই কি দিবে? মিষ্টি কুমড়া দুটো পদ, কিন্তু মাল কি একটা। অর্থাৎ দুটো পদ, দুটো তো থাকবে, সমস্যা হলে দুইয়ের চেয়ে কম হলে তো সমস্যা হবে না। দুটো পদ যখন দুটো আলাদা জিনিসকে বুঝাবে তখন সেটি দ্বন্দ্ব, আর দুটো পদ কিন্তু জিনিস হয়ে যাচ্ছে কি একটা কর্মধারয়। এখন ঝামেলাটি হলো আপনি
আপনাকে বুঝলাম যে কোন সমাস তাহলে দ্বন্দ্ব, কোন সমাস কর্মধারয়, ক্লিয়ার এটুকু? কোন সমাস দ্বন্দ্ব, কোন সমাস কর্মধারয়। কিন্তু কোন দ্বন্দ্ব? পরীক্ষায় প্রশ্ন করবে কোন সমাস না ভাই, বলবে কোন দ্বন্দ্ব, কোন দ্বন্দ্ব। তার মানে দ্বন্দ্বের মাঝে আবার কি ভাগ আছে, দ্বন্দ্বের মাঝে ভাগ, ওইটা একটু এবার শিখায়। দ্বন্দ্ব আর কর্মধারয় মানে বুঝলাম যে এটা হলো দ্বন্দ্ব, দুই যদি দুই হয় দ্বন্দ্ব, দুই মিলে যদি এক হয়ে যায় এক জিনিস কর্মধারয়। কিন্তু পরীক্ষা কোন সমাস তো জিজ্ঞেস করবে না, পরীক্ষার পাঠে খুব বড় বলছে কোন দ্বন্দ্ব, কোন কর্মধারয়। এবার আমরা আসি দ্বন্দ্বের শ্রেণী বিভাগ। দেখেন দ্বন্দ্বের শ্রেণী বিভাগ, দ্বন্দ্বের শ্রেণী বিভাগ। দেখেন আমরা যখন বলেছি বাবা মা, কিংবা যখন বলেছি মামা মামি, ঠিক আছে, কিংবা যখন আমরা বলেছি কি চাচা চাচি, দ্বন্দ্বের দুটি পদ আলাদা আলাদা দুটি ব্যক্তি, কিন্তু এই দুজন ব্যক্তির মাঝে এক ধরনের কি সম্পর্ক আছে। দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি সম্পর্ক বা মিল বোঝানো হয়, সম্পর্ক বা মিল, এই দ্বন্দ্বের নাম হলো মিলনাত্মক দ্বন্দ্ব। লিখে নেন মিলনাত্মক কি দ্বন্দ্ব, মিলনাত্মক দ্বন্দ্ব। হ্যাঁ, সাজসজ্জা পলি পল দ্বন্দ্ব হবে, সাজ আলাদা সজ্জা আলাদা। সাজসজ্জা সমর্থক দ্বন্দ্ব, আমি আসছি। পলিপল আপনাদের উত্তরে এখনই আসছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, সাজসজ্জা দ্বন্দ্ব, মিলন সমর্থক দ্বন্দ্ব, আমরা এখনই আসবো। অর্থাৎ এই যে বাবা মা, ভাই বোন, চাচা চাচি, খালা খালু, মামা মামি, সাহেব বেগম, ছেলে মেয়ে, বর কনে, স্বামী স্ত্রী, দ্বন্দ্বের দুটি পদ, দুটি আলাদা ব্যক্তি, দুটি পদ, কিন্তু এই দুজনের মধ্যে একটা কি মিল বা সম্পর্ক। দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি মিল বা সম্পর্ক বোঝানো হয় তাহলে সেই দ্বন্দ্বকে বলা হয় মিলনাত্মক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? মিলনাত্মক। মিলনাত্মক দ্বন্দ্ব। এখন ব্যক্তির মাঝে যে মিল সেটা তো আপনি বুঝলেন যে মিলনাত্মক, মামা মামির মাঝে মিল, চাচা চাচির মাঝে মিল, ভাই বোনের মাঝে মিল, স্বামী স্ত্রীর মাঝে মিল। কিন্তু কিছু কিছু বস্তু আছে, বস্তু যেগুলো মিলনাত্মক, যেমন কি, যেমন চা বিস্কুট, চা বিস্কুট, দুধ ভাত, ওই যে চাল ডাল, ওই যে খাতা কলম, এই যে চেয়ার টেবিল, এই যে চন্দ্র সূর্য। ব্যক্তির মধ্যে তো বুঝলাম মিল, ভাই বোন, স্বামী স্ত্রী, বর কনে, ঠিক আছে, মামা মামি, খালা খালু, বিয়াই বেআইন, তালই মালই, মিল, ব্যক্তির মাঝে মিল তো বোঝা গেল মিলনাত্মক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বস্তু, সেগুলোকে ব্যাকরণ বলেছে কি মিলনাত্মক। চা বিস্কুট, দুধ ভাত, চাল ডাল, খাতা কলম, চেয়ার টেবিল, চন্দ্র সূর্য, এগুলিকে ব্যাকরণ বলেছে কি মিলনাত্মক। মানে ব্যাকরণ বুঝিয়েছে এই দুটি বস্তুর মাঝে কি চা বিস্কুটের মাঝে এক ধরনের অন্তর্নিহিত একটা সম্পর্ক আছে, দুধ ভাত, চাল ডাল, খাতা কলম, চেয়ার টেবিল। তাহলে দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি একটা সম্পর্ক বা মিল বোঝানো হয় তাহলে সেই ধরনের দ্বন্দ্বকে নাম দেওয়া হয়েছে কি মিলনাত্মক দ্বন্দ্ব, মিলনাত্মক দ্বন্দ্ব। এখন দেখেন একটি শব্দ হচ্ছে দা কুমড়া, দা আর কি কুমড়া। তাহলে দায়ের সাথে কুমড়ার হ্যাপি মিল না? খুবই তো মিল। দা আর কুমড়া খালি কোলাকুলি করে, ওরে আমার ভাই। কুমড়া বলছে দা ভাই এসো, দা বলছে কুমড়া ভাই এসো, তাই না? দা আর কুমড়া ব্যাপক মিল না? দা আর কুমড়া কোনো মিল নাই। দা আর কুমড়া একজন আরেকজনের সাথে কি শত্রু, বিরোধ। দা কুমড়াকে খালি কি করে কাটতেছে, দা আর কুমড়ার সাথে বিরোধার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক।
দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি বিরোধ বা শত্রুতা বোঝানো হয়, দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি বিরোধ বা শত্রুতা, কিছু পদ আছে দুটো পদেরই প্রাধান্য, দুটো পদকে বুঝিয়েছে, কিন্তু ওই দুটি জিনিসের মধ্যে কি শত্রুতা বা বিরোধ। ওহি নকুল, ওহি নকুল। ওহি শব্দের অর্থ কি জানেন? ওহি মানে সাপ, নকুল মানে বেজি। সাপ আর বেজিতে হাবি মিললাম। সাপ আর বেজিকে যদি একটা জায়গায় ছেড়ে দেন কি করবে? জড়াজড়ি করবে না, কোলাকুলি করবে না? না, কি করবে? মারামারি করবে, কাটাকাটি করবে, কামড়া কামড়ি করবে। ওহি নকুল, দা কুন্ডা, সাপে নেউলে, দা কুন্ডা, ওহি নকুল, সাপে নেউলে, ঠিক আছে? আদা কাঁচকলা, বিরোধার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? বিরোধার্থক দ্বন্দ্ব। দা কুন্ডা, ওহি নকুল, সাপে নেউলে, আদা কাঁচকলা, বিরোধার্থক দ্বন্দ্বটার নাম কি? অর্থাৎ দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি শত্রুতা বা বিরোধ বোঝানো, তার নাম কি? বিরোধার্থক দ্বন্দ্ব। দেখেন বিপরীতার্থক দ্বন্দ্ব। এবারে দ্বন্দ্বের নাম লিখবেন বিপরীতার্থক। বিপরীতার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক। লেখেন দ্বন্দ্বের দুটি পদ যদি একটি আরেকটির বিপরীত শব্দ হয়, দ্বন্দ্বের দুটি পদ যদি একটি আরেকটির কি বিপরীত শব্দ হয়, বিপরীত, হ্যাঁ, ভালো মন্দ, লাভ লোকসান, উঁচু নিচু, ছোট বড়, ধনী গরিব, তাহলে দ্বন্দ্বের দুটি পদ যদি একটি আরেকটির বিপরীত শব্দ হয়, বিপরীত শব্দ, জোয়ার, জোয়ারের বিপরীত কি? ভাটা, জোয়ার ভাটা। জল স্থল, দেশ বিদেশ, ধনী গরিব ইত্যাদি। অর্থাৎ বাংলা ভাষায় যত বিপরীত শব্দ আছে, বিপরীত শব্দ পড়তে হবে না আপনাকে, পড়তে হবে। বিপরীত শব্দ পরীক্ষা আসবে, আপনার অ্যাডমিশনে আসবে, তাই না? বিসিএস এ আসবে, প্রাইমারিতে আসবে। সাদা কালো, ভালো মন্দ, উঁচু নিচু, ছোট বড়, বিপরীতার্থক দ্বন্দ্ব। অর্থাৎ দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি কি, দ্বন্দ্বের দুটি পদ যদি একটি আরেকটির বিপরীত বোঝায়। এখন ধনী গরিবের প্রেমও হতে পারে, ধনী গরিবের বিরোধ ও কাটাকাটি হতে পারে। তাতে ধনীর বিপরীত শব্দ কি? গরিবের বিপরীত শব্দ কি? ধনী। এখন যদি ধনী গরিবের যদি প্রেম হয় হোক গা, ধনী গরিবের যদি যুদ্ধ হয় তাও হোক গা, কিন্তু ধনীর বিপরীত শব্দ কি? গরিবের বিপরীত শব্দ কি? ধনী। অর্থাৎ যখনই একটা আরেকটির কি বিপরীত, বিপরীতার্থক দ্বন্দ্ব। জোয়ার ভাটা, জোয়ার কি? ভাটা, উঁচু নিচু, ছোট বড়, লাভ লোকসান, আকাশ পাতাল, বিপরীতার্থক দ্বন্দ্ব। একটি দ্বন্দ্বের নাম লেখেন সমার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সমার্থক। সমার্থক দ্বন্দ্ব। দ্বন্দ্বের দুটি পদের অর্থ যদি এক হয়, দ্বন্দ্বের দুটি পদের অর্থ যদি কি এক হয়, স্বর্গ নরক বিপরীত দিবেন। যদিও 9-10 এর বোর্ড বইটাতে বিরোধার্থক দেওয়া আছে, ঠিক আছে, রেজাউল হক, স্বর্গ নরক বিপরীত দিবেন। বিপরীত দেওয়াটা ভালো হবে, কারণ স্বর্গের সাথে নরকের আসলে কোনো বিরোধ নাই। স্বর্গে নরকে বিরোধ করে ভাই, আপনি পুণ্য কর্ম করলে স্বর্গে যাবেন, খারাপ কর্ম করলে নরকে যাবেন। স্বর্গ আর নরকের মধ্যে তো কোনো ঝগড়াঝাটি নাই। যদিও নবম দশম শ্রেণী বোর্ড ব্যাকরণে এটা বিরোধী দেওয়া আছে, তবে এটা বিপরীতার্থক দিবেন। আদা কাঁচকলা ভাই, আদা হলো আদা, কাঁচকলা হলো কাঁচকলা, কিন্তু বিরোধ কেন?
ঠিক এটা আমি পরীক্ষিত মত জানি না, আদার সাথে কাঁচকলার নাকি মিল নাই, তার মানে আদা এবং কাঁচকলা একই সাথে রাখলে নাকি কি হয়, দুটো জিনিসই নষ্ট হয়ে যায়। তবে এটা ঠিক আমার একদম প্রমাণ নাই। আদা মানে আদা, আদা তো বুঝেন, কাঁচকলা মানে কাঁচা কলা, আদার সাথে কাঁচা কলার কি এক ধরনের শত্রুতা। আবার বলছে আদা কাঁচকলা কি স্যার, ওরে গাধা, আদা চিনিস না গাধা, আদা চিনিস না, মাংস রান্না করিস না আদা দিয়ে, সেটা হলো আদা, আর কাঁচকলা হলো কাঁচা কলা, তরকারি রান্না করে খাওয়ার কলা, তরকারি খাওয়ার কলা। এটা আমি শুনেছি, আমি জানি না, পরীক্ষা করে আপনারা দেখবেন যে কাঁচা কলার তরকারিতে নাকি আদা দেওয়া যায় না, দিলে নাকি তরকারিটা ভালো হয় না, এমন এটা যে বিরোধার্থক বলেছে ব্যাকরণ, মনে রাখবেন। সমার্থকী দ্বন্দ্বের দুটি পদের অর্থ যদি এক হয়, চিঠি পত্র, দুটি শব্দ চিঠি আর পত্র, কিন্তু চিঠি কি আর পত্র কি বলেন? বাবার কাছে লিখলে চিঠি, আর ডার্লিং এর কাছে লিখলে কি পত্র নাকি? সিনোনিমাস, একই, দুই রকম শব্দ, দেখতে দুই রকম কিন্তু অর্থটা এক। চিঠি পত্র, হাট বাজার, বই পুস্তক, ঘর বাড়ি। চিঠিপত্র, হাট বাজার, বই পুস্তক, ঘর বাড়ি, এই শব্দগুলিকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সমার্থক, সমার্থক দ্বন্দ্ব। শব্দ দুটি আলাদা চেহারার হলেও তাদের অর্থটা এক। দ্বন্দ্বের দুটি পদের অর্থ যদি এক হয়, দ্বন্দ্বের দুটি পদের অর্থ যদি এক হয়, তাহলে সেই দ্বন্দ্বকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। একটি দ্বন্দ্বকে লেখেন সহচর দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সহচর, বা কোন বই লেখা আছে প্রায় সমার্থক। সহচর বা প্রায় সমার্থক দ্বন্দ্ব, সহচর বা প্রায় সমার্থক। দেখেন একটু আগে আমরা বলেছি চা বিস্কুট মিলনাত্মক দ্বন্দ্ব, এখন থেকে মনে আছে? চা বিস্কুট কি দ্বন্দ্ব? মিলনাত্মক। কিন্তু চা বিস্কুট না দিয়ে কি বলছে, হ্যাঁ একটু স্যারকে একটু চাটা দে, স্যারকে কি দে? চাটা দে। তো চা তো বুঝলাম, টাটা কি? তো যাই স্যারকে একটু বিস্কুট টিস্কুটও দিস, বিস্কুট টিস্কুট দে। স্যার একটু ভাতটা তো খাইন স্যার, আমরা গরিব গরিব মানুষ স্যার, একটু ডিম মিম দিয়ে খাইন, ডাল মাল, একটু ডিম টিম ভাইজে দিলাম। যে ডিম টিম যে ভাইজে দিলেন, ডিমটা কি? ভাত টাত যে দিবেন, টাতটা কি? সহচর। কি নাম? সহচর। একটি অর্থবোধক শব্দের পাশে একটা নিরর্থক। এই যে আমি জামা টামা পরে আছি, মাঝে মাঝে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসি, তাই না? জি, আপনারা বাংলা টাংলা পড়েন, সমাস টমাস পড়াই চাকরি টাকরি পাওয়ার জন্য, চান্স টান্স যদি হয়। সহচর। কলম টলম, কলম খাতা হলে সহচর না, কলম খাতা মিলনাত্মক, খাতা কলম মিলনাত্মক। কিন্তু কলম টলম, খাতা টাতা, বই টই, লুঙ্গি টুঙ্গি, গেঞ্জি মেঞ্জি, ঘড়ি মুড়ি সহচর। একটি অর্থবোধক শব্দের পাশে একটি কি নিরর্থক শব্দ, এটা মিলে কি সহচর বা প্রায় সমার্থক। ঠিক আছে? জি। একটি দ্বন্দ্বকে বলা হলো বহুপদী দ্বন্দ্ব। লেখেন বহুপদী দ্বন্দ্ব, বহুপদী, বহুপদী দ্বন্দ্ব। নামাজ কালাম মিলনাত্মক, সরওয়ার জাহান নামাজ কালাম মিলনাত্মক। বাবা কালামের তথ্য আছে, কালামের অর্থ আছে না, নামাজের সাথে কালাম লাগবে, কালাম, তার নামাজ কালাম মিলনাত্মক। কিন্তু বলে না নামাজ টামাজটা পড়া হলো না, নামাজ টামাজ বলেন, একটু কোরআন টোরআন পড়া দরকার, বুঝতে পারলেন? নামাজ কালাম সহচর না, নামাজের অর্থ হচ্ছে, কালামেরও অর্থ হচ্ছে নামাজ টামাজ, একটু সূরা টুরা পড়তে হবে, তাহলে সহচর। বহুপদী দ্বন্দ্ব, দুইয়ের চেয়ে বেশি যদি পদ থাকে, আমি কিন্তু প্রথমে শুরু করেছি যে দুইটা তো থাকবেই, কমপক্ষে বেশিও থাকতে পারে। তো যদি দুইয়ের চেয়ে বেশি পদ থাকে দ্বন্দ্বের, তার নাম বহুপদী। তাহলে সাহেব বিবি
গোলাম। সাহেব বিবি গোলাম, বলেন সাহেব বিবি গোলাম দ্বারা সাহেব বোঝায় না বিবি বোঝায় না গোলাম বোঝায়? সাহেব বিবি গোলাম দ্বারা কি বোঝায়? সাহেব বিবি না গোলাম কি বোঝায়? তিনটা মালি বোঝায়, নাম বহুপদী দ্বন্দ্ব। বলেন নাক কান গলা। একজন ডাক্তার আছে, নাক কান গলা বিশেষজ্ঞ, নাক কান গলা। ভদ্রলোক কি বিশেষজ্ঞ? নাক বিশেষজ্ঞ না কান বিশেষজ্ঞ না গলা বিশেষজ্ঞ? এটা হলো বহুপদী বিশেষজ্ঞ, নাক কান গলা। ইট কাঠ পাথর। ইট কাঠ পাথর দ্বারা বলেন কি বোঝায়? ইট বোঝায় না কাঠ বোঝায় না পাথর বোঝায়? ইবনাত হোসেন ধুতি চাদর, মিলনাত্মক দ্বন্দ্ব, মিলনাত্মক। ইবনাত হোসেন ধুতি চাদর মিলনাত্মক দ্বন্দ্ব। ইট কাঠ পাথর। সাহেব বিবি গোলাম, পরীক্ষায় বলছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, বহুপদী দ্বন্দ্ব। অর্থাৎ যখনই দুইয়ের চেয়ে বেশি পদ থাকবে এবং সবগুলি পদেরই প্রাধান্য পাবে তারা বহুপদী দ্বন্দ্ব। এরকম শব্দ কি আরো আছে? নিশ্চয় আরো আছে। আমরা যদি শুধু বলি বাবা মা তাহলে মিলনাত্মক, ছেলে মেয়ে মিলনাত্মক। বাবা মা ছেলে মেয়ে এই নিয়ে আমাদের সংসার, বাবা মা ছেলে মেয়ে এই নিয়ে আমাদের সংসার। তাহলে কি বোঝায়? বাবা না মা না ছেলে না মেয়ে, দুইয়ের চেয়ে বেশি, সবগুলোকে বহুপদী দ্বন্দ্ব। এটির নাম লেখেন অলুক দ্বন্দ্ব। রড বালু সিমেন্ট, রড বালু সিমেন্ট। তাহলে কি বোঝায়? রড বালু না সিমেন্ট? তিনটাই। গুড, থ্যাংক ইউ। লেখেন অলুক দ্বন্দ্ব। অলুক একটি দ্বন্দ্বের নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। লেখেন বিভক্তি যুক্ত দ্বন্দ্বকে বলা হয় অলুক দ্বন্দ্ব। শিক্ষার্থী বন্ধুরা, বিভক্তি যুক্ত দ্বন্দ্বকে বলা হয় অলুক দ্বন্দ্ব। বিজয় দাস তান্নি, স্যার আজকে ক্লাস 2 ঘন্টা হবে? ভাই ক্লাস কতক্ষণ হবে বলতে পারো না? ক্লাস 2 ঘন্টা হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, 2.5 ঘন্টা হতে পারে। আমার যেখানে গিয়ে থামতে ইচ্ছা করবে যে পর্যন্ত সেখানে গিয়ে থামবো। হ্যাঁ, তবে 6টার আগে তো অবশ্যই থামবো, কারণ 6টায় পরীক্ষা বলেছি। 6টার আগে থামবো, 5 মিনিট আগে থামতে পারি, 10 মিনিট আগে থামতে পারি, জাস্ট 6টায় গিয়েও থামতে পারি, সমস্যা নেই। 6টায় গিয়ে পরীক্ষা নিব গত ক্লাসের, 6টায় গিয়ে পরীক্ষা দিব গত ক্লাসের। না মুবিন, আর সহজ না বলাই ভালো বাবা। রোমানুল ইসলাম মুবিন, কারণ ধুতির অর্থ আছে, চাদরেরও কি অর্থ আছে। অর্থ থাকলে সহজ না বলাই ভালো। হ্যাঁ, সহজ দেওয়া আছে আমি জানি, কিন্তু আরো অনেক প্রকার ভেদ আছে। স্যার নামাজ আছে, তাহলে কি করবো? নামাজের তাহলে এখন আমি করে দিই। আচ্ছা, একটা দ্বন্দ্বকে শেষ করে ছেড়ে দিই। জি, দ্বন্দ্ব শেষ করে ছেড়ে দিচ্ছি। সারওয়ার জাহান কাকে? হ্যাঁ, তাহলে একসাথেই পড়ে নেবে, তাসরের মাধ্যমটা পড়ে নেবে তাহলে। আচ্ছা, দেখেন অলুক দ্বন্দ্ব। লেখেন বিভক্তি যুক্ত দ্বন্দ্বকে বলা হয় অলুক দ্বন্দ্ব। বিভক্তি যুক্ত দ্বন্দ্বকে, বিভক্তি যুক্ত দ্বন্দ্বকে বলা হয় অলুক দ্বন্দ্ব। অর্থাৎ দ্বন্দ্বের সাথে যদি বিভক্তি লাগানো থাকে, দ্বন্দ্ব সমাসের সাথে যদি বিভক্তি লাগানো থাকে, তাহলে সেই দ্বন্দ্বকে বলা হয় কি? অলুক দ্বন্দ্ব। যেমন আমরা মা বাবা বলেছি, দেখেন মা বাবা মিলনাত্মক দ্বন্দ্ব বলেছি না, কিন্তু এখন বলবো মায়ে বাপে, মায়ে বাপে। এখন আপনি বলবেন স্যার মা বাপ যদি মিলনাত্মক হয় তাহলে মায়ে বাপে তো মিলই থাকলো, মায়ে বাপে কি আমার ঝগড়া লাগলো নাকি? মায়ে বাপে মিল থাকা সত্ত্বেও এটি অলুক। অলুক কেন অলুক? এই যে মায়ে বাপে, মায়ে বাপে না দিয়ে পরীক্ষা দিতে পারে মায়ে ঝিয়ে, মায়ে ঝিয়ে। পরীক্ষা দিতে পারে দুধে ভাতে, পরীক্ষা দিতে পারে হাতে কলমে, পরীক্ষায় দিতে পারে জলে স্থলে, পরীক্ষায় দিতে পারে দেশে বিদেশে। লক্ষ্য করেন, আমরা যদি বলি দেশ বিদেশ, দেশ বিদেশ, তাহলে বিপরীতার্থ। জল স্থল বিপরীতার্থ, কিন্তু জলে স্থলে, দেশে বিদেশে। তাহলে কি? তাহলে অলুক। অলুক যেই দ্বন্দ্বের সাথে বিভক্তি লেগে গেল
তাহলে বিভক্তি যুক্ত দ্বন্দ্বকে কি বলা হয়? অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার? অর্থাৎ আমরা যে কোনো দ্বন্দ্বের সাথে বিভক্তি লাগিয়ে দিই, হাতে পায়ে, তোর হাতে পায়ে ধরছি, তাহলে হাতে পায়ে, দুধে ভাতে, মায়ে ঝিয়ে, সাথে পাশে, তাহলে বিভক্তি যুক্ত দ্বন্দ্বকে বলা হয় কি? দুটি পদে বিভক্তি থাকবে। হ্যাঁ জাহিদ হাসান, দুটি পদে বিভক্তি থাকবে, দুটি পদে, দেশে বিদেশে, জলে স্থলে, মায়ে ঝিয়ে, বাপে পুতে, দুটি পদে বিভক্তি থাকবে, তার নাম কি? অলুক। তাহলে দ্বন্দ্ব সমাস কয় প্রকার? দ্বন্দ্ব সমাস হচ্ছে 8 প্রকার। দ্বন্দ্ব সমাস কয় প্রকার? দ্বন্দ্ব সমাস 8 প্রকার। কি কি দেখেন? 8 প্রকার হচ্ছে, আমি বলছি মেলান। 8 প্রকার হলো কিনা? মিলনাত্মক দ্বন্দ্ব, দেখেছেন? বিরোধার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, সহচর বা প্রায় সমর্থক দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস মূলত কয় প্রকার? 8 প্রকার। তবে তবে হলো, হ্যাঁ তবে হচ্ছে যে এর বাইরেও আধুনিক যুগের ব্যাকরণবিদরা কিছু বাড়তি ভাগ বের করেছেন। আধুনিক যুগে যারা ব্যাকরণে কাজ করছে এদের তো কিছু একটা করা লাগবে, নাহলে বেতন পাবে কেমনে? বুঝেন নাই? এগুলো মূল ভাগ, ব্যাকরণিক ভাগ, কিন্তু এর বাইরেও আরো অল্প কয়েকটি দ্বন্দ্বের ভাগের কথা কোন কোন বইয়ে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু থাকলে যেন আপনি বিভ্রান্ত না হন। একটি দ্বন্দ্বকে আধুনিক ব্যাকরণে বলা আছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সংখ্যাবাচক। 9, 6, 7, 17, 12, 13, 19, 20। দ্বন্দ্বের দুটি পদ যদি দুটি সংখ্যা হয়, দ্বন্দ্বের দুটি পদ যদি দুটি কি সংখ্যা দিয়ে গঠিত হয়, সংখ্যা দিয়ে, একে আধুনিক যুগে বলা হলো সংখ্যাবাচক দ্বন্দ্ব। দুটি সংখ্যা 19, 20, 9, 6, 7, 17। তোমার বয়স কত? তো আমার বয়স 12 কি 13, মা কয় আয়ও কম। কত বয়স? 12 কি 13, মা কয় আয়ও কম, আয়ও কম। 12, 13, 12, 13, 19, 20, 7, 17, 9, 6, 7, 5, 52, 53। সংখ্যাবাচক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সংখ্যাবাচক দ্বন্দ্ব। এই আহমদ জাফর গাধা, বকা খাবি। আহমদ জাফর গাধা, এই যে ছেলে মেয়ে, তাহলে মেয়ের সাথে কি বিভক্তি আছে? বল, কি বিভক্তি আছে? আচ্ছা, তাই তো একশেষ হয়নি, তাই তো বলতে দ্বন্দ্ব কি 8টা হলো? একটা দ্বন্দ্ব তাহলে বাদ আছে, ঠিকই তো? হ্যাঁ গুড। একশেষ দ্বন্দ্বটা লেখেন তাহলে। থ্যাংক ইউ। দেখছেন একশেষ বাদ পড়ে গেছে, একশেষ লেখেন। আচ্ছা এটা লিখে নেন, একশেষটা আবার লেখেন। ছেলে মেয়ে কোনো বিভক্তি নাই জাফর, ছেলে মেয়ে শব্দের সাথে কোনো বিভক্তি নাই বাবা, ওটা তো মূল শব্দ, ঠিক আছে? আচ্ছা একশেষ দ্বন্দ্বটা লিখে নেন, একশেষ। গুড, থ্যাংক ইউ। দ্বন্দ্বের দুটি পদ যদি একসাথে যুক্ত হয়ে যায়, লেখেন দ্বন্দ্বের দুটি পদ যদি, হ্যাঁ লেখেন দ্বন্দ্বের দুটি পদ যদি একসাথে যুক্ত হয়, দ্বন্দ্বের দুটি পদ যদি একসাথে যুক্ত হয়, সেই দ্বন্দ্বকে বলা হবে একশেষ দ্বন্দ্ব। তার মানে দুজন আলাদা না থেকে কি একাকার হয়ে গেছে, আজ দুজন শুধু দুজন। আর দুটি পদ আলাদা থাকবে, কিন্তু আলাদা না থেকে দুজন মিলেমিশে কি একাকার হয়ে গেছে। যে আপনারা যেমন হন, ওই যে অনামিকার ইমন যেমন হয়েছিল, তাই না? জি। তাহলে অল্প কয়েকটি শব্দ, দম্পতি, দম্পতি, একটি শব্দ হলো যাতায়াত, একটি শব্দ হলো আমরা, একটি শব্দ হলো তোমরা। এরকম 3, 4, 5টি শব্দ পরীক্ষায় আছে। আল আমিন আহমেদ সপ্তম বিভক্তি নাই বাবা, ছেলে মেয়েতে সপ্তম বিভক্তি নাই। এরকম আরেক পণ্ডিত আল আমিন আহমেদ, হ্যাঁ তুই আবার আমার সাথে পণ্ডিত। ছেলে মেয়ে, দেখেন আপনাদের একটু বোঝায়, আপনাদেরও বোঝায়, কারোর জন্য লাগবে। ছেলে মেয়ে, তাহলে মূল শব্দ কি? সেল। এই আল আমিন আহমেদ বল, মূল শব্দ কি? সেল। তার সাথে কে বিভক্তি রে গাধা?
মূল শব্দ কি মেয়ে, মূল শব্দ মেয়ে, তার সাথে কে বিভক্তি গরু, ওইখানে একারটা শব্দের অংশ বিভক্তি না বাবারে। কম বুঝিস না, বেশি বুঝিস না, কমও বুঝিস না, বেশি বোঝার দরকার নাই। ছেলে মেয়ের যে সেটা বিভক্তি না, কি ছেলে মেয়ে, কি শব্দটাই ছেলে মেয়ে, ওইখানে কোনো বিভক্তি নাই। ভেবে দেখতে হবে তো, একার দেখে ঝাঁপিয়ে পড়া যাবে না, মেলা কিছু ভেবে উত্তর দিতে হবে, নাইলে বিপদে পড়তে হবে। যে ছেলে মেয়ের একারটা শব্দেরই অংশ, বিভক্তি মানে আলাদা, বিভক্তি মানে আলাদা, বুঝতে পারলাম, বিভক্তি মানে আলাদা। আচ্ছা, তাহলে এই কটি দ্বন্দ্ব, এই কটি দম্পতি, দুটা পদ আছে, কি পদ, জায়া ও কি পতি, জায়া পতি, কিন্তু এই জায়গায় এসে দুজন মিলে কি হয়ে গেছে, একাকার হয়ে গেছে, বুঝতে, যেটি হওয়ার কথা ছিল না। বাবা মা মিলে কি বামা হয়েছে, স্বামী স্ত্রী মিলেমিশে কি শাস্ত্রী হয়েছে বাবা, হয়েছে কি, হয়নি। কিন্তু জায়ার প্রতি মিলে বর কনে, এই দুটো মিলে কি বকনে, বকনে আসছে, হবে। নাক কান গলা বিশেষজ্ঞ না বলে কি বলবেন নাগলা বিশেষজ্ঞ, পদগুলি আলাদাই থাকছে, ব্যাস বাক্য আলাদা ছিল, সমাসে আলাদা, কিন্তু এবার দুটি পদ কিন্তু কি হয়ে গেছে, একসাথে মিশে একাকার, একটার মতো। দ্বন্দ্বের একাধিক পদগুলি যদি কি একটার মতো হয়ে যায়, একসাথে মিশে যায়, এই দ্বন্দ্বের ব্যাখ্যা। যাতায়াত, কি কি, যাওয়া ও কি আসা। আমরা কি, আমরা, আমরা হলো তুমি, সেও আমি, তিনটি পদ, তুমি সেও আমি, কিন্তু মিলেমিশে একাকার হয়ে কি হয়েছে, আমরা। তোমরা কি, তুমিও সে, এই ধরনের অল্প কয়েকটি 2-5টি শব্দ বয়ে দেওয়া আছে, যাদের নাম কি একশেষ দ্বন্দ্ব, কি দ্বন্দ্ব, একশেষ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, ঠিক আছে। একশেষ বইয়ে দেওয়া আছে নিত্য, কোন বই ইব্রাহিম, কোন বই নিত্য দেওয়া আছে ইব্রাহিম, তাহলে আমরা অতিরিক্ত দু একটা ভাগ আমরা বলেছিলাম যে মূল ভাগগুলি আমরা একশেষ পর্যন্ত দিয়ে শেষ করলাম, আর অতিরিক্ত 2-3টা ভাগ, আরেকটি বললাম কি সংখ্যাবাচক, মনে আছে, একটি নাম হলো অঙ্গবাচক, অঙ্গবাচক। এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ভাগ না, কম গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো কোনো ভাবে থাকতে পারে। আপনি যদি বিভ্রান্ত না হন, মনে করেন যে স্যার এগুলো পড়ায়নি, ফাঁকি মেরেছে, তা আমি তো ওই দায় নিব না, কাছাকাছি থাকলে আমি বুঝাই বলতাম, কিন্তু দূরে যেহেতু কাজে আমি ওই ঝুঁকিটা নিতে চাই, ঠিক আছে। তাহলে অঙ্গবাচক দ্বন্দ্ব, দুটি অঙ্গ, দুটি কি অঙ্গ, হাত পা, নাক মুখ, নাক কান, চোখ মুখ, বুক পিঠ, পেট পিঠ, অঙ্গবাচক দ্বন্দ্ব। দ্বন্দ্বের দুটি পদই যদি অঙ্গ হয়। রোমানুল ইসলাম মুবিন, বাবা আমরাটা নিত্য সময় দেওয়া আছে, কিন্তু আমি ব্যাস বাক্য দিয়েছি তুমি, সে ও আমি। দেখো ওখানে ব্যাস বাক্যটা এরকম নাই, ব্যাস বাক্যটা একটু চেঞ্জ আছে। আমরা, আমি যাই ব্যাস বাক্য লিখেছি 9-10 বই নিত্য সমস্যা, দেখো ব্যাস বাক্যটা এরকম না, ব্যাস বাক্যটা একটু আলাদা আছে। যদি 9-10 বইটা থাকে তো দেখো, আমরা নিত্য সমস্যা হতে পারবে, কিন্তু আমি ব্যাস বাক্য যেটা লিখেছি সেটা আলাদা, আর নিত্য সমস্যার ব্যাস বাক্যটা আলাদা। তুমি এখনই যদি নিত্য নিয়ে টানাটানি করো তাহলে তো হবে না ভাই। দ্বন্দ্বে দেখো দ্বন্দ্ব দেওয়া আছে, নিত্যতে নিত্য দেওয়া আছে। আমি ব্যাস বাক্য লিখেছি, আমি শেষে দিয়েছি তুমি সেও আমি, নিত্যতে ওরকম নাই, নিত্যতে আলাদা আছে, বুঝতে পেরেছো তো। কাজে আমার সাথে থাকো, আমার আগে যেও না ভাই, আমার আগে গেলে তোমার জন্য অন্যদের ক্ষতি হবে। তোমার জন্য অনেক, এখানে হাজার হাজার স্টুডেন্ট ক্লাস করছে, 1,500-এর বেশি স্টুডেন্ট ক্লাস করছে, তুমি আগে চলে যাবে, তোমার জন্য আমি যে টাইম নষ্ট করব, এটুকু টাইম নষ্ট হবে। কোথায় কি আছে 9-10 বই আমি জানি, কোন পাতায় কি আছে, কোন লাইনে কি আছে আমি জানি, নিত্য সমস্যা আছে, কিন্তু
কি নিত্য সমাস আছে, কিন্তু তার ব্যাস বাক্যটা আলাদা, তার ব্যাস বাক্যটা আলাদা। আমি নিত্য সমাসে গেলে সেটা বোঝাবো, আপাতত আমি নিত্য পর্যন্ত যাচ্ছি না। অঙ্গবাচক দ্বন্দ্ব বুঝেছেন? একটিকে বলা হলো বিপরীতার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? বিপরীতার্থক। দুটি বিপরীত শব্দ দিয়ে যদি দ্বন্দ্ব হয়, সরি বিপরীতার্থক বলেছি আগে, ক্রিয়াবাচক দ্বন্দ্ব। ক্রিয়াবাচক দুটি ক্রিয়া দিয়ে যদি দ্বন্দ্ব হয়, দুটি ক্রিয়া দিয়ে, বুঝতে পারলা? যাওয়া আসা, দেওয়া থোয়া, লেখা পড়া, লেখা পড়া, পড়া শোনা, অর্থাৎ দুটি যদি ক্রিয়া হয় তাহলে সেই দ্বন্দ্বকে কোন কোন বই বলা আছে কি ক্রিয়াবাচক দ্বন্দ্ব। দুটি যদি সর্বনাম দেওয়া থাকে, সর্বনাম, তাহলে তার নাম বলা আছে কি সর্বনাম বাচক দ্বন্দ্ব। সর্বনাম, যে সে, যিনি তিনি, যার তার, যাকে তাকে, দুটি সর্বনাম দিয়ে গঠিত দ্বন্দ্বকে কি বলা হয়েছে? সর্বনাম বাচক দ্বন্দ্ব। দুটি অব্যয় দিয়ে, অব্যয় বাচক, যথাপি তথাপি, যেহেতু সেহেতু, যদিও তবু, দুটি অব্যয় দিয়ে, যেহেতু সেহেতু, যদিও তবু, যথাপি তথাপি, যদ্যপি তথ্যপি, অব্যয় বাচক দ্বন্দ্ব। এগুলো খুব সিলি টাইপের প্রকারভেদ, এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, শুধু একটু জেনে রাখবেন, যাতে জানিয়ে রাখলাম যাতে কোথাও গিয়ে আপনাকে ঠেকতে না হয়। দুটি অঙ্গ তার নাম অঙ্গবাচক দ্বন্দ্ব, দুটি সংখ্যা তার নাম সংখ্যাবাচক দ্বন্দ্ব, দুটি ক্রিয়া দিয়ে গঠিত তার নাম ক্রিয়াবাচক দ্বন্দ্ব, দুটি সর্বনাম দিয়ে গঠিত সর্বনামবাচক দ্বন্দ্ব, দুটি অব্যয় দিয়ে গঠিত তার নাম কি অব্যয়বাচক। এই টাইপের করে কিছু ভাগযোগ করা আছে। তো আমি দ্বন্দ্ব আর কর্মধারের বেসিক আলোচনাটুকু করেছি, দ্বন্দ্বের প্রকারভেদ শেষ করেছি ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু পরীক্ষা আছে 6টায়, আপনাদের আর আমি আরেকটা নতুন ধরতে পারবো না, ধরলে আর শেষ করতে পারবো না। আগামী দিন কর্মধারের ভাগ পড়াবো। কিসের ভাগ? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্লাস মনোযোগ দিয়ে করবেন, প্রয়োজনে একাধিকবার করবেন, ঠিক আছে? আগামী দিন শুরু করবো কি দিয়ে? কর্মধারের ভাগ, কোন কর্মধারায়, তারপরে অন্যান্য সমাস, অব্যয় ভাব, তৎপুরুষগুলো ইনশাআল্লাহ পড়াবো। ক্লিয়ার? তো ভালো থাকবেন, বুঝে পড়বেন, বোঝার চেষ্টা করবেন। আমার ক্লাসটি প্রয়োজনে একবার না বুঝলে একাধিকবার দেখবেন, ঠিক আছে? ওকে। আর প্রশ্ন মনে আসলে করবেন না, প্রশ্ন মনে আসলে বলেছি শর্ত, প্রশ্ন মনে এলে খাতায় লিখে রাখবেন। সমাজ শেষ করব, প্রশ্ন থাকবেই না, যেই দু একটা থাকবে শেষে গিয়ে বলবেন, জিজ্ঞেস করবো আমি তখন। ভাই আগে প্রশ্ন করবেন না, কারণ আমি তো সমাজ কেবলই শুরু করলাম, তো আপনার তো নানা মেলা প্রশ্ন আসবেই, আমি তো পড়ায় শেষ করিনি, আমি আমার মতো শেষ করব, তারপর প্রশ্ন নেব। প্রশ্ন মনে যাই চাই আসবে, করবেন না আগেই, আপনি খাতায় লিখবেন, লিখে রাখবেন, প্রশ্ন থাকবেন ইনশাল্লাহ। সমাজ নিয়ে কোনো প্রশ্ন ইনশাল্লাহ থাকবে না, সমাধান করে দেব, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জাস্ট 6টায় পরীক্ষার লিঙ্ক দিব, পরীক্ষা দিবেন। আল্লাহ হাফেজ। কালকে দেখা হবে রাত 9টায়। আগামী ক্লাস আগামী দিন শনিবার রাত 9টায়।